আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে আরেকটি গুরুত্বপূর্ণ ক্লাসে। আজকে আমরা আলোচনা করব নিউ বা ন্যাশনাল ইউনিভার্সিটি চ্যাম্পিয়ন যে সিরিজটা রয়েছে। আহ, আচ্ছা, তো আমরা যে সিরিজটা আছে আমাদের এখানে, আমরা একটু ঠিক করি, এটাকে ঠিক করে রাখি। আচ্ছা, যে সিরিজটা আছে আমরা সেটার আজকে মোটামুটি গণিত আর পদার্থবিজ্ঞান নিয়ে কথাবার্তা বলবো। তো তোমরা দেখো, এটা হচ্ছে গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। এগুলা তোমরা জানো যে অন্তরীকরণ, যোজকীকরণ খুবই গুরুত্বপূর্ণ। এরপর আমাদের এখানে আছে কি, তড়িৎ, পরমাণুর মডেল এবং নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান। চলো চলো আমরা একটু মোটামুটি আমি একটু দেখি একটা মিনিট যে আসলে আমার কথাগুলো তোমরা ঠিকঠাক মতো শুনতে পারতেছো কিনা। একটু আমাকে জানাও যে আমার কথাগুলো তোমাদের কাছে ক্লিয়ারলি যাচ্ছে কিনা। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, ওকে, একটা মিনিট। আমি একটু দেখি একটা মিনিট যে আসলে আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। ওয়েট, ওয়েট। আচ্ছা, সবাই কি ঠিকঠাক মতো আমার কথাগুলো শুনতে পারতেছো কিনা একটু আমাকে কমেন্ট করে জানাও। আর কিছু গুরুত্বপূর্ণ কথা তোমাদেরকে বলি যে তোমরা প্রত্যেকটা লাইভ ক্লাস করার সময় একটা জিনিস মাথায় রাখবে, সেটা হচ্ছে তোমরা বইটাকে বের করে রাখবা, তার পাশাপাশি খাতাগুলোকে বের করে রাখবা। অযথা কমেন্ট করবা না, এটা তোমাদের জন্য হচ্ছে ক্ষতিকর বিষয়। তো তোমরা অতটুকু কমেন্ট করবা, তুমি বুঝছো কি বুঝো না জাস্ট অতটুকু বলবা যে স্যার বুঝতে পারছি বা বুঝি নাই। যখন আমি কমেন্ট করতে বলবো ঠিক ওই টাইমটাতে কমেন্ট করবা। এছাড়া আদারওয়াইজ ফালতু যে কমেন্টগুলো আছে এগুলো তোমাদের করার দরকার নাই। তো সো ক্লাস একটু গুরুত্ব দিয়ে আছে ক্লাসটা দেখবা, আছে ক্লাসটা যথেষ্ট গুরুত্বপূর্ণ। এটা তোমাদের ন্যাশনাল ইউনিভার্সিটির জন্য আমরা যেই টপিক বা যেই এমসিকিউগুলো সিলেক্ট করছি এগুলো যথেষ্ট গুরুত্বপূর্ণ। আমরা আজকে শর্টকাট শিখাবো। তোমরা কনভেনশনাল নিয়মে একটা পড়াশোনা করছো, বাট আজকে আমরা কনভেনশনাল নিয়মের বাহিরে আমরা তোমাদেরকে বিষয়গুলোকে দেখানো ট্রাই করবো যে আসলে তোমরা ন্যাশনাল ইউনিভার্সিটির মধ্যে তোমাদের সিকিউ, সরি যেটা বলতে চাইতেছি, তোমাদের ন্যাশনাল ইউনিভার্সিটির মধ্যে রিটেন নাই, তো এমসিকিউ অ্যাপ্লাই করার ক্ষেত্রে কিভাবে আমরা খুব সহজেই বিষয়গুলোকে আমরা সলভ করতে পারি সেই বিষয়গুলো অবশ্যই তোমাদের মাঝে কথাবার্তা বলবো। সো শুরু করা যাক। আমরা পরবর্তী স্লাইডে যাই, যে পরবর্তী স্লাইড কি বলছি একটু দেখি আমরা। এখানে অন্তরীকরণ দিয়ে আমরা শুরু করবো। প্রথমে আমাদের টপিকটা হচ্ছে অন্তরীকরণ। তো অন্তরীকরণের প্রথম যে ম্যাথটা আচ্ছা, এই ম্যাথটা দেখানোর আগে কিছু বেসিক কথাবার্তা একটু দেখাই তোমাদেরকে। যে প্রথম হচ্ছে যে আমাদের স্লাইড দেখতে পাচ্ছ, অন্তরীকরণের স্লাইডটা। তো এই স্লাইডের মধ্যে কি দেওয়া আছে একটু দেখো। প্রথমত এই স্লাইডের মধ্যে আমরা বিভিন্ন সূত্রগুলো দিয়ে দিছি। এই যে লিমিট এক্স টেন্স টু জিরো আর সাইন এক্স বাই এক্স ইকুয়াল টু ওয়ান, এই যে সামথিং যে সূত্রগুলো যেগুলো আছে দেখো, একটু তোমাদেরকে যদি জুম করে স্যার দেখানো ট্রাই করি আর কি। এই যে দেখো সূত্রগুলো, এই যে দেখতে পাচ্ছ আশা করি। এই যে দেখো, এই যে সূত্রগুলো দেখা যাইতেছে। ওকে, তো এইগুলো যথেষ্ট গুরুত্বপূর্ণ। এগুলো হচ্ছে আমাদের বইয়ে যে স্লাইডটা আছে স্লাইডের মধ্যে তুমি খুঁজলেই পাবা আর কি। তো এগুলো হচ্ছে এই যে একটু স্লাইডগুলো একটু তোমাদেরকে দেখাই দিই কষ্ট করে। এই যে স্লাইডগুলো একটু দেখাই দিই। এই যে দেখছো পুরো যতগুলো সূত্র আছে, যতগুলো শর্টকাট আছে বা যেগুলো তোমাদের ম্যাথ করার জন্য যথেষ্ট হেল্পফুল হবে, সেগুলো সব কিছু শর্টকাট আকারে সুন্দরভাবে দেওয়া আছে। ঠিক আছে, শর্টকাট আকারে সুন্দরভাবে দেওয়া আছে। ওকে, দেখছো এই যে। এরপর তোমাদের এখানে কিছু শর্টকাট দেওয়া আছে যেগুলো তোমাদের ম্যাথ সলভ করার ক্ষেত্রে যথেষ্ট হেল্প হবে, কারণ তুমি তো ন্যাশনাল ইউনিভার্সিটির ক্ষেত্রে আমাদের অন্তরীকরণ বা যোজকীকরণের ম্যাথগুলো একটু বেশি লম্বা হয়, কিছু কিছু ম্যাথ আছে অনেক বড়, এগুলো তুমি কনভেনশনাল নিয়মে সলভ করতে পারবে না, কিন্তু তুমি এই শর্টকাটগুলো অ্যাপ্লাই করে খুব সহজেই সলভ করে ফেলতে পারবে। এটা তোমাদের জন্য একটা বেনিফিট আর কি। ঠিক আছে, খুব বেনিফিট। আমরা এইটা করার ট্রাই করছি, দেখছো দেখা যাইতেছে কিছু জিনিস দেখাই দিই। এই যে দেখছো, এই যে সেমভাবে ওই পার্টটা যদি দেখাই সেমভাবে এটাও দেখা যেতেছে। এই যে এখানে আমরা কিছু ম্যাথ রাখছি আর কি তোমাদের জন্য, যেই শর্টকাট শিখছো সেই শর্টকাট অনুযায়ী তুমি ম্যাথগুলো সলভ করতে পারতেছো কিনা যেগুলো ট্রাই করবে আর কি। আর আমরা তো অবশ্যই আসি তোমাদেরকে সলভ করে দেওয়ার জন্য। ঠিক আছে, আচ্ছা চলো এবার আমরা ম্যাথে চলে যাই। চলো, প্রথম ম্যাথটা কি বলছে, y ইকুয়াল টু টেন ইনভার্স ওয়ান এক্স এক্স। আচ্ছা একটা মিনিট। ও আচ্ছা, আচ্ছা দেখো একটু কথা বলি। যে লেখা আছে যে আমাদের এখান থেকে যে y ইকুয়াল টু টেন ইনভার্স ওয়ান সামথিং এরকম কিছু একটা লেখা। তো আচ্ছা এই যেটা, তো বলছে dy বাই dx এর মান কত। আচ্ছা এখান থেকে একটু কথা খুব ভালো করে মাথায় রাখবা। এখান থেকে টেন ইনভার্স এখানে লেখা হচ্ছে আমাদের x বাই রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার। এটাকে চাইলে আমি খুব সহজে একটা কথা বলতে পারি, সাইন ইনভার্স এক্স, রাইট।
তো এটাকে যদি আমি সাইন ইনভার্স এক্স খুব ভালো করে বলতে পারি, এটাকে যদি আমি সাইন ইনভার্স এক্স বলি, তাহলে দেখো তো এটা যদি আমাদের সাইন ইনভার্স এক্স হয়, এটা যদি আমাদের সাইন ইনভার্স এক্স হয়, তাহলে আমি এখানে সিম্পলি মানটা বসাবো, মানে এটাকে ডিফারেন্সিয়েশন করব, মানে এটা হচ্ছে আমাদের বেসিক্যালি ওয়াই এর ভ্যালু, মানে এটা হচ্ছে আমাদের ওয়াই। সুতরাং dy বাই dx যদি করো, dy বাই dx যদি করো, তাহলে তোমরা খুব ভালো করে জানো যে তোমরা যদি সাইন ইনভার্স এক্স কে ডিফারেন্সিয়েশন করো, তাহলে সেই ভ্যালুটা কি আসবে, এটা তোমাদের মুখস্থ একটা সূত্র, সেই ভ্যালু হবে এই যে এটা। কথা বুঝতে পারছো? তো সেই ভ্যালুটা কত হবে 1/√1 মাইনাস এক্স স্কোয়ার। তো কথা হচ্ছে সিম্পল, কথা হচ্ছে সিম্পল, এগুলো তুমি খুব সহজেই সলভ করে ফেলতে পারবা, জাস্ট একটু বুঝে শুনে কাজ করতে হবে আর কি। তোমাকে কি ইনফরমেশন দেওয়া আছে সেটা ভালো করে দেখবা, সেই ইনফরমেশন অনুযায়ী কাজ করবা, ঠিক আছে? অন্য কোনো কাজ করা যাবে না। ওকে ওকে, চলো তাহলে আমরা একটু সামনের দিকে যাই, একটু সামনের দিকে যাই। আচ্ছা আচ্ছা, এরপরে স্লাইডটা একটু দেখাই তোমাদেরকে, পরেরটা কি বলছে। পরেরটা বলছে হচ্ছে আমাদের যে আরেকটা ম্যাথ দেওয়া আছে, লিখছে লিমিট এক্স সাইন এক্স বাই এক্স। তো এটা তো স্যার একটা সূত্র, একটু আগে ওই যে স্লাইডের মধ্যে দেখাইছিলাম না, এটা একটা সূত্র। এই যে তোমাদের স্লাইডটা যদি আরেকবার দেখাই, এই যে স্লাইডটা যদি দেখে, এই যে এখানেই তো আছে, দেখছো এক্স সাইন এক্স বাই এক্স ইকুয়াল টু কত 1। তো এগুলো একটা সূত্র, সো এটার মান তুমি জানতো, এটার মান হচ্ছে অবভিয়াসলি কত 1 হবে, এটার মান হবে 1। এগুলো হচ্ছে মুখস্থ কিছু জিনিস আছে, এগুলো হচ্ছে তোমাদের মুখস্থ বিদ্যা আর কি। ওকে আচ্ছা, এর পরবর্তী কথাবার্তা একটু বলা যাক, পরে আমাদের কি বলা হয়েছে বা পরে আমাদেরকে কি বলছে একটু দেখি আমরা। তো দেখো পরেরটা দেখা যাচ্ছে এরকম যে, একটু দেখি পরেরটা কি লিখছে। পরেরটা লেখা হচ্ছে y ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার হলে এক্স স্কোয়ার ডি স্কোয়ার, মানে এক্স কে আমরা দুইবার ডিফারেন্সিয়েশন করব, ঠিক আছে? সরি, ওয়াই কে দুইবার ডিফারেন্সিয়েশন করব, এখানে ওয়াই কে আমরা একবার ডিফারেন্সিয়েশন করব, কার সাপেক্ষে? এক্স এর সাপেক্ষে। সো দেখো খুব সহজে বিষয়টাকে আলোচনা করা যেতে পারে। আমি একটু অন্য একটা কালার দিয়ে একটু লেখাই তোমাদের জন্য। তো দেখো দেখো এখান থেকে আমি বলতে পারি যে হলুদ হলুদ হয়ে গেল, তো সেম হয়ে গেল। তো দেখো এখান থেকে কি বলা যায় যে আমরা বলতে পারি y ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস প্লাস এটা হচ্ছে এক্স ইনভার্স 2। এটাকে তুমি যদি একবার ডিফারেন্সিয়েশন করো, ঠিক আছে? এটাকে আসলে এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশনে বুঝায়, তোমরা জানো, বাট তোমাদের ওটার মতো লিখে দিই। একবার যদি তুমি এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করো, তাহলে ভ্যালুটা কি আসবে দেখো তো। এক্স এর সাপেক্ষে তুমি যদি একবার ডিফারেন্সিয়েশন করো, তাহলে এখান থেকে আমরা জানি যখন অন্তরীকরণ করব তখন কি পাওয়ারটা সামনে চলে আসে, একটা পাওয়ার কমে যায়। সুতরাং এখানে কি হবে 2x প্লাস সেম ভাবে পাওয়ারটা, এই যে মাইনাস পাওয়ারটা সামনে চলে আসবে, এখান থেকে একটা পাওয়ার কি হয়ে যাবে, বেড়ে যাবে। একটা পাওয়ার বেরলে অবশ্যই কি হবে, এখানে হবে 3। তো এখান থেকে আমি এটা একবার ডিফারেন্সিয়েশন করে পাইছি। আমি যদি এটাকে আরেকবার ডিফারেন্সিয়েশন করি, ভাই ক্লাস করতেছি, থ্যাংক ইউ সো মাচ রেজাউল করিম ভাই। আচ্ছা দেখো এরপর দেখো ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার ইকুয়াল টু কি বলা যায়, আমি এটাকে আরেকবার ডিফারেন্সিয়েশন করব। তো ডিফারেন্সিয়েশন করলে এক্স চলে যাবে, 2 মাইনাস এখানে অবভিয়াসলি কি হবে ভাই, 3 দুগুণে 6 মাইনাস আছে প্লাস এটা হবে এক্স ইনভার্স 4। তো এটাকে আমি ডিরেক্ট বলতে পারি এটা হচ্ছে 2 প্লাস এক্স উপরে এক্স টু দি পাওয়ার 4 হচ্ছে নিচে। তো ওভারঅল আমাদের যে কাহিনীগুলো ছিল স্যার, ওভারঅল আমাদের যে কাহিনীগুলো ছিল সেই কাহিনী হয়ে গেছে, ঠিক আছে? ওভারঅল আমাদের কাহিনী হয়ে গেছে। চলো তাহলে আমরা এখান থেকে জাস্ট সিম্পলি আমাদের যে মানগুলা দরকার ছিল সেই মানগুলো এখানে আছে, মানগুলোকে তুমি বসালেই তোমার যে কাঙ্ক্ষিত যে লক্ষ্য, কাঙ্ক্ষিত যে ম্যাথ সেটা তুমি পেয়ে যাবে। চলো আসো বসাই ফেলি। এক্স স্কোয়ার কি আছে, ডি ওয়াই, মানে ডবল ডিফারেন্সিয়েশন কোনটা, এটা, তাই না? তো দেখো 2 প্লাস এখানে কি আছে 6 বাই এক্স টু দি পাওয়ার 4, 6 বাই এক্স টু দি পাওয়ার 4। এরপর কি আছে প্লাস এক্স এখানে কি আছে dy বাই dx, মানে একবার ডিফারেন্সিয়েশন, এই যে এটা বসাই ফেলো। এটা হচ্ছে কত 2x, ডাইরেক্ট লেখা যায় 2 বাই x কিউব। এরপর কি লেখা হয়েছে, এরপর হচ্ছে আমাদের -4y কে ডিরেক্ট বসাই দিই, ডিরেক্ট কি লেখা যায়, ডিরেক্ট লেখা যায় x স্কয়ার মাইনাস 1 বাই x স্কয়ার, মানে 1 বাই x স্কয়ার। তো সিম্পলি তুমি এখানে একটু ক্যালকুলেশন করবা, এটা একটু সুন্দর করে দেখি। আচ্ছা এটা লেখা যেতে পারে 1 বাই এক্স স্কোয়ার। ওকে, তো ডিরেক্ট তোমার কাজ হচ্ছে কি সবগুলাকে খুব সুন্দর করে কি করে দেওয়া, মানগুলো বসাই দিই একটু। তাহলে এখানে হবে 2x স্কোয়ার প্লাস এটা হবে 6 বাই এক্স স্কোয়ার, বুঝতে পারতেছো? এটা যদি গুণ করো 2x স্কোয়ার, এটা যদি গুণ করো তাহলে হবে -2 বাই এক্স স্কোয়ার, এই যে স্কোয়ার এক্স আর এক্স কিউব থেকে কাটাকাটি যদি করে সেটাই ভ্যালু থাকে আর কি। এখান থেকে কাজ করলে হবে 4x স্কোয়ার মাইনাস 4 বাই এক্স স্কোয়ার। তো ভালো করে তাকাও তো বাবা, একটু ভালো করে লক্ষ্য করো তো,
এখান থেকে আমরা যদি একটু ভালো করে তাকাই যে দেখো এখান থেকে আমাদের এক্স হচ্ছে কি এরকম দুইটা আছে না, দেখছো এরকম কয়টা আছে, দুইটা 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 চারটা, এই চারটা কি করে ফেলবে, কাটাকাটি করে ফেলবে। সেম ভাবে ভালো করে তাকাও এখানে আছে কয়টা, -2 -4 কত -6, তো -6 এই 6 কি করে ফেলবে, কেটে ফেলবে। তাহলে আলটিমেটলি আমাদের যে ভ্যালুটা, আমাদের যে ভ্যালুর মানটা সেটা হবে কত, সেটা হবে 0, সরি এটা হবে 0, ওকে এটা হবে 0। সো এটি হচ্ছে কথাবার্তা, তাহলে এখানে ডি নাম্বারটা হচ্ছে অ্যান্সার, এখানে ডি নাম্বারটা হচ্ছে অ্যান্সার। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ওকে, তো বিষয়গুলো তোমরা ঠিকঠাক মতো, আমি এই পর্যন্ত যেই ম্যাথটাকে আলোচনা করছি আমাকে একটু সবাই বলো যে স্যার আমার কথাটা তোমরা ঠিকঠাক মতো বুঝতে পারছো কিনা, বা তোমরা আমার কথাটা তোমাদের বুঝে আসতেছে কিনা ম্যাথগুলো, আমাকে একটু কমেন্ট করে কষ্ট করে জানাও, একটু জানাও, খুব ফাস্ট আমাকে কমেন্ট করে একটু জানাও। আচ্ছা আসো, এরপর চলো 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 এরপর আমরা পরবর্তী ম্যাথে চলে যাই। পরবর্তী ম্যাথটা কি বলছি একটু দেখি। পরবর্তী ম্যাথ বলছে যে আমাদের লন 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 কত দেওয়া আছে, লন 1 প্লাস এক্স বাই এক্স, এটাও একটা সূত্রের মতোই মনে করতে পারো, এটার অবশ্যই মান হচ্ছে কত 1, এটা তোমরা জানো এটা একটা সূত্রের মতো, এটার মান হচ্ছে কত 1। সো আসো এরপরে আমরা একটু যাই, পরে কি বলছে, পরেরটা হচ্ছে এরকম যে আমাদের এফ অফ এক্স রুট ওভার 1 মাইনাস তার উপর রুট ওভার আবার এক্স। তো বলছে এখানে ডি এফ আর ডি ওয়াই এর মান কত, তো একটু একটু ঝামেলা, একটু আমাদের চ্যালেঞ্জিং, এটা একটু আমাদের সলভ করতে হবে। চলো দেখো এটাকে আমরা কিভাবে সলভ করব। প্রথমত এফ, এখানে হচ্ছে এটা হলো এফ, এটাকে এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতে হবে। সো দেখো আমি এখান থেকে এফটাকে বলতে পারি, এই কথাটা কি বলা যায় না, দেখো তো রুট ওভার মানে কি 1 মাইনাস রুট এক্স, মানে এটাকে আমি ডিরেক্ট বলতে পারি এটার উপর একটা হাফ আছে আর এখানে আরেকটা হাফ আছে, ঠিক আছে, এটা বলা সম্ভব আমার পক্ষে। এবার তুমি যদি এটাকে ডিফারেন্সিয়েশন করো এক্স এর সাপেক্ষে, যদি ডিফারেন্সিয়েশন করো তাহলে ভ্যালুটা কি হবে, দেখো তো এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে 1 মাইনাস এক্স বাই হাফ, এখানে হবে কত, এখানে হবে হচ্ছে আমাদের হাফ মাইনাস 1, রাইট, আমরা জানি, আমরা একটু আগে পড়াশোনা করছিলাম, এটাই তো পড়াশোনা করছিলাম, সরি এখানে হাফটা সামনে চলে আসবে, যে ডিফারেন্সিয়েশন করলে কি হয় পাওয়ারটা সামনে চলে আসে, আমরা পড়ছিলাম না একটু আগে এই বিষয়টা দেখলাম না, যে ডিফারেন্সিয়েশন করলে কি হচ্ছে, ডিফারেন্সিয়েশন করলে এই যে যে পাওয়ারটা আছে এই পাওয়ারটা কি হবে সামনে চলে আসবে, আর এই পাওয়ার থেকে কি হবে এক বিয়োগ হবে, বিষয়টা এরকমই তো আমরা কথাবার্তা বলছিলাম একটু আগে। সো দেখো এই কথাই এখানে আছে, সেম কথা, তো আমরা এখানে ডিফারেন্সিয়েশন করার পরে কি হলে ভালোটা এটা হইলো, কিন্তু কথা আছে এখন কিন্তু কাজ শেষ হয়নি, তুমি এটাকে ডিফারেন্সিয়েশন করছো কিন্তু তোমাকে এটাকেও ডিফারেন্সিয়েশন করতে হবে, তো এখানে 1 এর সাথে ডিফারেন্সিয়েশন করলে ভ্যালু কত 1, তো অ্যাকচুয়ালি মান যেটা আসতেছে এখানে, মান যেটা আসতেছে মাইনাস, এখানে ডিরেক্ট যদি কাজ করো সেটা হবে কত, এখানে আরেকটা হাফ আসবে, এখানে আরেকটা হাফ আসবে, হাফ আসলে বেসিক্যালি হবে হচ্ছে এটা এক্স হাফ মাইনাস 1, তাহলে বেসিক্যালি কথা হচ্ছে এইটাই ভাইয়া। তো এখান থেকে দেখো হাফ ইন্টু আমরা বলতে পারি খুব সহজে, কি বলা যায় যে 1 মাইনাস এক্স, 1 মাইনাস কি লেখা যায় 1 মাইনাস এক্স বাই হাফ, সরি এক্স বাই হাফ, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, এটা হচ্ছে কত 3/2, এই মাইনাসটাকে ডিরেক্ট এখানে নিয়ে আসি, নিয়ে এসে ডিরেক্ট বলি যে এটাকে বলা যেতে পারে ডিরেক্ট 4, ওকে 4, 4, আর এখানে হচ্ছে আমাদের কত, এখানে হচ্ছে আমাদের রুট ওভার, ওকে 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 1 বাই আকারে আছে রুট মাইনাস, তো সিম্পলি নিচে চলে যাবে, আচ্ছা ওকে দেখো তো সিম্পলি একটু কথাবার্তা বলি, এখানে মাইনাস হাফ হবে, মাইনাস হাফ, সরি এটা হচ্ছে মাইনাস হাফ, তো সিম্পলি কথাবার্তা বললে এখানেও হবে আমাদের এক্স এর মান কত আসতেছে, অ্যাকচুয়ালি এক্স এর মান হচ্ছে এখানেও মাইনাস ইনভার্স 1, সুতরাং হাফ অ্যাকচুয়াল যে ভ্যালুটা সেটা হচ্ছে এখানে কত এক্স ইনভার্স হাফ সামথিং, ও এটাতে আমি তো একটু আগে যোগ করে ফেলছি, এটা যদি একটু যোগ করে ফেলছি তো ডিরেক্ট আমরা বলে ফেলতে পারি, এটা যেহেতু মাইনাস আছে মাইনাস রুট ওভার এর মানে কি এটা নিচে চলে যাবে, ডিরেক্ট বলা যায় -1/4 রুট ওভার 1 মাইনাস এক্স হাফ, আর উপর হবে কত, উপর হবে 1, আর নিচে এটা অবশ্যই মাইনাস, সুতরাং রুট ওভার এক্স, এটাই হবে অ্যান্সার। কই আছে বাবা, এই যে ডি নাম্বারটা হচ্ছে অ্যান্সার। কথা বুঝতে পারছো, সিম্পল কথা, আমরা ডিফারেন্সিয়েশন করছি, পুরোটা একটু কথা বলি যে আমরা সিম্পলি কি করছি, জাস্ট ডিফারেন্সিয়েশন করছি, আমরা অন্য কোনো কাজ এখানে করি নাই, ঠিক আছে, ডিফারেন্সিয়েশন করছি, ডিফারেন্সিয়েশন করার পরে এই প্রোডাক্টকে ডিফারেন্সিয়েশন করছি, আবার এক্স এর সাপেক্ষে এটাকেও ডিফারেন্সিয়েশন করতে হয়েছে, এই জন্য এটা করলাম, দেন দুটাকে গুণ করার পর আমরা ভ্যালু পেয়ে গেলাম, বুঝতে পারছো, মাইনাস হাফ মানে কি এটা উল্টো হয়ে যাবে, জানো তোমরা লগ সূচকে পড়াশোনা করছো, ঠিক আছে, লগ সূচকে তোমরা এইসব জিনিসগুলো পড়াশোনা করছো। আসো
পরবর্তী ম্যাথ আসো, সেম কথাবার্তা এখানে আমরা ডিফারেন্সিয়েশনই করব, ডিফারেন্সিয়েশনের যে অ্যাপ্লিকেশনটা সেটা আমরা এখানে অ্যাপ্লাই করব। তো ধরো এখানে যদি ডিফারেন্সিয়েশন অ্যাপ্লিকেশনটা যদি অ্যাপ্লাই করি কি কাহিনী হবে, এখানে আছে আমাদের dx, ঠিক আছে, এখানে আছে আমাদের কি dx, হলুদ কালিটাই নেই। আচ্ছা, তো দেখো এখানে আমাদের dx কে যদি ডিফারেন্সিয়েশন করি, ডিরেক্ট কথা বলি, ডিরেক্ট এখানে আমরা যখন dx কে ডিফারেন্সিয়েশন করব কার সাপেক্ষে, এর সাপেক্ষে, আমরা জানি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে কি ভ্যালু পরিবর্তন হয় না। এরপর তুমি ই এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করছো, এরপর কি তার পাওয়ারটার সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতে হবে না? তো করো, করলে কি হবে, করলে আমরা জানি এখানে সবগুলা x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে x কাটা শুধুমাত্র a, আর এখানে b এর মান কত হবে, 0 হবে। সুতরাং আলটিমেটলি a ইনটু e টু দি পাওয়ার ax মাইনাস b, এটা হবে অ্যান্সার। তো অ্যান্সারটা কই আছে, অ্যান্সারটা হচ্ছে এই যে, এটা হবে অ্যান্সার। ওকে, এটা হচ্ছে সিম্পলি অ্যান্সার, বুঝছো? এটা হচ্ছে আমাদের সিম্পল অ্যান্সার, জাস্ট ডিফারেন্সিয়েশন করছো, কাজ শেষ। ওকে, এগুলাই তোমাদের ওই জিওতে আসছে। ওকে, তোমাদের ন্যাশনাল ইউনিভার্সিটির জন্য গুরুত্বপূর্ণ। চলো এটা একটু বলি, dx বাই 10 ইনভার্স x স্কয়ার। এখানে কাহিনীটা হচ্ছে কি, এখানে কাহিনী হচ্ছে তোমাকে প্রথমে 10x কে ডিফারেন্সিয়েশন করতে হবে। 10x এর ডিফারেন্সিয়েশনটা কি এটা তোমরা জানো, ডিরেক্ট আমি লিখে ফেলি যে আমাদের এখান থেকে বলতে পারতেছি সেটা হচ্ছে কি যে dx 10 ইনভার্স x স্কয়ার। সুতরাং আমরা লিখতে পারি একদম ডিরেক্ট 1 প্লাস x স্কয়ার তার উপর হোল স্কয়ার, কারণ সেটা x এর উপর হোল স্কয়ার ছিল, তো x তো আমাদের এখানে x স্কয়ার, মানে আমরা ওই x এর উপর স্কয়ার করি আর কি 10x এর বেলায়। তো এখান থেকে দেখো আমাদের এটা কি ছিল x, এটাকে আবার ডিফারেন্সিয়েশন করতে হবে। সুতরাং আমরা একে ডিফারেন্সিয়েশন করলে হবে ddx x স্কয়ার। তো কাহিনী তোমরা বলতে পারবে এখান থেকে সিম্পলি কি লেখা যায়, 1 প্লাস x টু দি পাওয়ার 4, এটাকে ডিফারেন্সিয়েশন করলে হবে 2x। সুতরাং এটাই হচ্ছে আমাদের কি সংশ্লিষ্ট ভ্যালু, এটি হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত মান। ওকে, সেই কাঙ্ক্ষিত মান যেটা আমরা চাইতেছিলাম। ওকে, তাহলে এখানে অ্যান্সারটা কোনটা, এখানে অ্যান্সারটা হচ্ছে কোনটা, এই যে এটা হবে অ্যান্সার। ওকে, এখানে হচ্ছে আমাদের সি নাম্বারটা হচ্ছে অ্যান্সার। তো তোমরা কথাগুলো ঠিকঠাক মতো বুঝতে পারতেছো কিনা? আচ্ছা, ঠিক আছে, এখানে আমাদের সিটা হচ্ছে অ্যান্সার। তো এখান থেকে দেখো আমাদের এটা কি ছিল। ওকে, চলো পরেরটা যাওয়া যাক। পরেরটা আসলে আমাদের এখান থেকে এই ম্যাথটা কনভেনশনাল নিয়মের বাইরে করা লাগবে, ঠিক আছে, এটাকে আমরা কনভেনশনাল নিয়মের ভিতরে করতে পারবো না। তো কনভেনশনাল নিয়মের বাইরে যদি এই ম্যাথগুলোকে সলভ করার ট্রাই করি, সেক্ষেত্রে কি হবে যে লিমিট x টেন্ডস টু 0 আমাদের cos 5x মাইনাস x, নিচে আছে কি x স্কয়ার, এর মান নির্ণয় করো। এখন কথা হচ্ছে এগুলোকে তুমি কনভেনশনাল নিয়মে ম্যাথটাকে সলভ করতে পারো, ভালো কথা, কিন্তু আমাদের যেগুলো শর্টকাট দেওয়া আছে আমরা শর্টকাট অ্যাপ্লাই করব। কিভাবে করব দেখো, যে প্রথম কথা হচ্ছে cos 5x। তো দেখো আমি এটাকে শর্টকাট হচ্ছে আমাদের এরকম যে cos ax মাইনাস আমাদের এখানে ছিল cos bx। ওকে, cos bx বাই x স্কয়ার। তাহলে এই ক্ষেত্রে আমাদের শর্টকাট যেটা হইতো সেটা হচ্ছে মাইনাস a স্কয়ার মাইনাস b স্কয়ার বাই 2, এটা হচ্ছে আমাদের শর্টকাট ছিল। তো আমরা এই শর্টকাটটাকে এখানে অ্যাপ্লাই করব, আমরা সেই বিখ্যাত যে শর্টকাটটা ছিল এটাকে এখানে অ্যাপ্লাই করব। তো অ্যাপ্লাই যদি করি দেখো তাহলে কাহিনীটা কি হয়, কাহিনী হবে এখানে আমাদের a কে, a হচ্ছে 5, a হচ্ছে 5, b কে, b হচ্ছে আমাদের মনে মনে আছে 1, মানে x 1 এর সাথে গুণ। তো কাহিনী শেষ। তাহলে আলটিমেটলি দেখো তাহলে আমাদের এখান থেকে a এর মান হচ্ছে 5 এর উপর একটা বিশাল বড় হোল স্কয়ার মারবা, মাইনাস এখানে কত 1 এর উপর হোল স্কয়ার বাই 2। তো দেখো এখান থেকে কাজ করলে কি হইতেছে, এখানে 2 মাইনাস হলো এখানে, এখানে হবে 5 5 25 মাইনাস 1, তাহলে এখানে হবে 24, তাহলে মাইনাস 12 হবে অ্যান্সার। ওকে, মাইনাস 12 হচ্ছে অ্যান্সার। তো তোমরা শর্টকাটটা বুঝতে তো পারছো, এই ফর্মুলা যদি কোনো ম্যাথ দেয় তাহলে তোমরা শর্টকাটটা অ্যাপ্লাই করবা, a স্কয়ার মাইনাস b স্কয়ার। শর্টকাটটা একটু সুন্দর করে লিখে দিই, শর্টকাটটা একটু সুন্দর করে লিখে দিই, ঠিক আছে, শর্টকাটটা একটু সুন্দর করে লিখি, ঠিক আছে, a স্কয়ার মাইনাস b স্কয়ার বাই 2, এখানে হচ্ছে মাইনাস। ওকে, এটা একটু তোমরা মাথায় রাখতে হবে, এগুলো তোমাদের মাথায় রাখতে হবে, অবশ্যই মাথায় রাখা লাগবে। ওকে, চলো এরপর আমরা পরবর্তী ম্যাথের দিকে একটু ধাবিত হই, পরবর্তী ম্যাথের দিকে আমরা যাই। ওকে, চলো পরবর্তী ম্যাথের দিকে ধাবিত হই। পরবর্তী ম্যাথ কি বলছে, কনভেনশনাল নিয়মের ম্যাথই। তো এখান থেকে এখানে লেখা আছে হচ্ছে আমাদের যে আমাদের এখান থেকে লেখা আছে যে লিমিট y টেন্ডস টু 0, y টেন্ডস টু 0, আর আমাদের এখানে লেখা আছে 1 প্লাস xy 1 বাই y। তো এটাকে স্যার আমরা কেমনে সলভ করতে পারি, কিভাবে সলভ করতে পারি? দেখো সর্বপ্রথম খুব ভালো করে তাকাবা যে আমরা এটাকে কি বানাইতে চাই, আমাদের টার্গেটটা কি, এটা দেখে কিছু একটা ফিলিং আসতেছে না? যে দেখো তো আমরা পড়াশোনা করছিলাম না যে 1 প্লাস xy, এখানে আছে 1 বাই y। আচ্ছা আমি যদি একটা কাজ করি যে 1 বাই xy, আমি যদি এখানে কোনোভাবে x আনতে পারি তাহলে এটা কি অনেকটা ই হয়ে যাবে না?
হয়ে যাওয়ার কথা, আমরা পড়াশোনা করছি ইন্টারে। সুতরাং আমরা এখানে একটা দুষ্টামি করবো, সেটা হচ্ছে আমরা এক্স দ্বারা গুণ করবো, পাওয়ার এক্স দ্বারা গুণ করবো, তাহলে এখানে একটা এক্স আমি আনতে পারবো। তো দেখো খুব ভালো করে তাকাও, এই পুরোটাকে আমি কি বলতে পারি, 1 প্লাস এক্স ওয়াই, তার উপর 1 বাই এক্স ওয়াই পাওয়ার, সুতরাং এটা হবে ই টু দি পাওয়ার এক্স, বুঝছো? তাহলে এটা হচ্ছে ই টু দি পাওয়ার এক্স, এটা হচ্ছে বি নাম্বারের অ্যান্সার। কথা বুঝতে পারছো? এটা হচ্ছে আমাদের বি নাম্বারের অ্যান্সার। সাকিব, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। তো দেখো এটা হচ্ছে আমাদের বি নাম্বারটা হচ্ছে অ্যান্সার। তো কথাগুলো বুঝতে পারতেছো কিনা ভাইয়া? আমার কথাগুলো প্রপারলি বুঝতে পারতেছো কিনা আমাকে একটু জানাও। হ্যাঁ, আমার কথাগুলো তোমরা প্রপারলি বুঝতে পারতেছো কিনা আমাকে একটু জানাও, ঠিক আছে? তো এই হচ্ছে কথাবার্তা, এগুলো হচ্ছে সিম্পল, এগুলো আমরা জাস্ট খুব সহজেই আমরা এগুলোকে সলভ করে ফেলতে পারবো। ওকে, এগুলোকে আমরা খুব সহজেই ইজি ভাবে সলভ করে ফেলতে পারবো, কঠিন কোনো বিষয় এই জায়গাটার মধ্যে নাই। ওকে, কই গেল? ওকে, কঠিন কোনো বিষয় এই জায়গাটার মধ্যে আমরা দেখতে পাইতেছি না। ওকে, আচ্ছা আচ্ছা, এরপরে পরের ম্যাথে যাওয়া যাক। পরের ম্যাথটা কি বলছে একটু দেখি আমরা। পরের ম্যাথটা বলছে আমাদের এখানে যে এরকম কথা একটা বলছে যে আমাদের 3x স্কোয়ার সাইন 2x বাই এক্স স্কোয়ার প্লাস কত আছে 5 আছে। তো এটাকে আমাদের সলভ করতে হবে সে কনভেনশনাল নিয়মে, সেই বিখ্যাত নিয়মে। কিভাবে করবো একটু দেখি, ঠিক আছে? কিভাবে করব আমরা একটু দেখি, চলো আসো। তো এখান থেকে একটু কথাবার্তা বলি যে দেখো, যে আমরা এখান থেকে যদি তাকাই, এটাকে আমরা সেই কনভেনশনাল নিয়মের শর্টকাটটা অ্যাপ্লাই করব। এখানে আমাদের কাজ হচ্ছে, আমাদের এখান থেকে যে ঘাত আছে না, ঘাত, ঘাত তো বোঝো, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আই কিউব, এগুলো কি। তো এখানে আমাদের ঘাতের হর এবং লবের ঘাতের অনুপাত, বুঝতে পারছো? লব, লব এবং, সরি লব বানানো উল্টাপাল্টা করছি, লব এবং, লব এবং হরের, লব এবং হরের ঘাতের অনুপাত, ঘাতের অনুপাত, ঘাতের অনুপাত, অনুপাত। ওকে, ঘাতের অনুপাতটা বের করা হচ্ছে আমাদের টার্গেট। তো ঘাতের অনুপাতটা আমরা বের করতেই পারবো। তো সুতরাং দেখো এখান থেকে যদি ভালো করে তাকাই, আমাদের এখানে হরের ঘাত কত, হরের ঘাত কত, এটা সর্বোচ্চ ঘাত আর কি, সর্বোচ্চ ঘাত মাথায় রাখবা, সর্বোচ্চ ঘাত, এই জিনিসটা মাথায় রাখবা, সর্বোচ্চ ঘাত। ওকে, সর্বোচ্চ ঘাত, সর্বোচ্চ ঘাত, বেশি ছোট করে ফেলছি, সর্বোচ্চ ঘাত। তাহলে এখান থেকে সর্বোচ্চ ঘাত কত 3, আর নিচে সর্বোচ্চ ঘাত কত 1, তাহলে আলটিমেটলি অ্যান্সার হবে 3। তাহলে বি নাম্বারটা হচ্ছে আমাদের প্রপারলি অ্যান্সার। ওকে, বি নাম্বারটা হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, আসো, বি নাম্বারটা হচ্ছে আমাদের অ্যান্সার। চলো আমরা এর পরবর্তী স্লাইডে চলে যাই। এরপর আমরা যৌগীকরণ নিয়ে কথাবার্তা বলবো, যৌগজীকরণ আর কি। ওকে, উচ্চারণ যদি একটু মিস্টেক হইতে পারে, আমিও তো মানুষ তাই না, ভুল হইতেই পারে মানুষের। সো এখান থেকে আমরা এটা নিয়ে কথাবার্তা বলবো। তাহলে এখান থেকে দেখো এটাকে আমরা কিভাবে আলোচনা করবো, একটু আমরা আগে সর্বপ্রথম এটার জন্য একটু আমরা যৌগীকরণের যে স্লাইডটা আছে এটাতে চলে যাই। চলো, এখানে আমাদের যৌগীকরণের যে স্লাইডটা দেখতে পাচ্তেছো, দেখো যে আমাদের এখানে ওই যে আগের মতো কথা কনভেনশনাল নিয়মে, যে আমরা এখান থেকে সাজানোর ট্রাই করছি যৌগীকরণ, যে বেসিক যে সূত্রগুলো আছে সেটা এখানে দেওয়া আছে। এখানে ইভেন যে আমি একটু আগে যে তোমাদের শর্টকাটগুলো দেখাইছিলাম না, এগুলো কিন্তু এখানে কিন্তু ইনক্লুড করে দেওয়া আছে। আমরা এখানে খুব সুন্দর করে প্রপারলি দিয়ে দিছি, যাতে একটা স্টুডেন্ট তার জায়গা থেকে এটাকে কি বেটার একটা ফিডব্যাক পেতে পারে। ওকে, সে বেটার একটা ফিডব্যাক পেতে পারে। সরি, ও কোন জায়গা থেকে কোন জায়গায় চলে গেলাম। আসো, আমাদের একটু ভুল হয়ে গেছে, চলো এটা বড় করে ফেলি। শিট, চলো ঝামেলা, রিটেন। আচ্ছা, এখান থেকে যৌগীকরণটা একটু দেখে আগে। দেখো যৌগীকরণের বিষয়টা কি ছিল, এটা তো উপরে ওঠার কথা ছিল, পড়তেছে না কেন? আচ্ছা, একটু দেখে আপাতত। তো দেখো এখান থেকে বিষয়টা হচ্ছে এরকম যে আমাদের এখান থেকে শর্টকাটগুলো দেওয়া আছে, তুমি এখান থেকে জাস্ট শর্টকাটগুলোকে একটু দেখবা, শর্টকাটগুলো দেখে একটু কাজ করবা। তার একটা মিনিট, আমি একটু আচ্ছা
আচ্ছা দুঃখিত শিক্ষার্থীরা, একটু ঝামেলা হয়ে গেছে আর কি, বুঝতেই পারতেছো। সব তো প্রযুক্তিগত বিষয়, একটু দুঃখিত তোমাদেরকে, আমাদের একটু প্রবলেম হয়ে গেছে, আমরা মানে একটু উল্টাপাল্টা করে ফেলছি। আচ্ছা যাই হোক, আমরা একটু সমস্যা করে ফেলছি, একটু আমরা জাস্ট একটু চেঞ্জ করবো এটা কোন সাইডে যে ঠিকঠাক করে। আচ্ছা একটু দেখি। আচ্ছা যাই হোক, এই স্লাইডগুলো একটু দেখো, যেটা আমি তোমাকে বলতেছিলাম যে এই স্লাইডগুলো থেকে আমরা শর্টকাটগুলোকে দেওয়ার ট্রাই করছি, আর ওভারঅল সব কিছু মিলে এখানে দেখানোর চেষ্টা করা হয়েছে। ভাই একটু দেখেন তো। আচ্ছা ঠিক আছে, আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা, তো শিক্ষার্থীরা তো একটু যান্ত্রিক ত্রুটির জন্য তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, একটু তো সমস্যা হতে পারে। তো দেখো একটু বলি তো, ওভারঅল যে কথাগুলো একটু আগে বলতেছিলাম না, যে এই যে এই হচ্ছে কথা কাহিনী, যে এখানে আর কি আমরা শর্টকাটগুলোকে সবগুলো দিয়ে দিছি। এবার আমরা একটু ম্যাথের দিকে চলে যাই আর কি। যোগাযোগকরণে আমরা একটু ম্যাথের দিকে কথাবার্তা বলবো। ম্যাথের প্রথম ম্যাথটা কি লেখা আছে, লিমিট ডিএক্স এক্স প্লাস এক্স ইনভার্স এক্স কার সমান। এটা অনেকটা মুখস্থ বিদ্যা আর কি, এটা তোমাদের জানার কথা। এটা হচ্ছে আমাদের টেন ইনভার্স ই এক্স প্লাস সি এর সমান। কথা বুঝতে পারছো, এটা হচ্ছে আমাদের মুখস্থ। চলো পরটা কি লেখা আছে, লিমিট লিমিট মাইনাস পাই বাই টু থেকে পাই বাই টু পর্যন্ত সাইন কিউব এক্স ডিএক্স এর সমান। এটা খুবই জটিল মনে হইতেছে তাই না বিষয়টা, যে খুবই জটিল স্যার, এটা সলভ করবেন কেমনে, এটা তো খুব কঠিন কঠিন আমার কাছে মনে হইতেছে, যে এটা খুব কঠিন বিষয়টা এরকম মনে হইতেছে না, এটা ফিল আসতেছে না। এটাকে আসলে তুমি না কনভেনশনাল নিয়মে সলভ তো করতে পারো, কোনো প্রবলেম নাই, বাট এটাকে কনভেনশনাল নিয়মের বাহিরেও তুমি এটাকে সলভ করতে পারো। কিভাবে, যে তুমি বিষয়টাকে কিন্তু খুব সহজে বুঝতে পারো, যে বিষয়টা হচ্ছে এরকম, যে আমরা যদি কথাটা বলি যে দেখো এখান থেকে জাস্ট তোমার কোনো কিছু তাকানোর দরকার নেই, জাস্ট এতটুকু তাকাও এখানে লিমিটটা কোন জায়গা থেকে শুরু হয়েছে। আমাদের এখানে লোয়ার লিমিট কত, মাইনাস পাই বাই টু, আপার লিমিট কত, পাই বাই টু। মানে বিষয়টা হচ্ছে এরকম, গ্রাফের যদি রিপ্রেজেন্ট করতে চাই তো বিষয়টা এরকম না, এই যে প্লাস প্লাস থেকে শুরু হয় মাইনাস, মানে যদি এটা উল্টা হয়েছে, এটা এমন হয়েছে আর কি, যে ধরো আমাদের এই যে এভাবে, মানে উল্টা হয়েছে, আমি একটু উল্টা কেন বারবার লিখতেছি, এই যেভাবে, ঠিক আছে, এই যেভাবে মাইনাস থেকে প্লাস। তো দুইটার আলটিমেট ফলাফল কত, জিরো না, অবশ্যই জিরো, তাই না। সে আবার আগের, মানে আমরা এখানে বেসিক্যালি যে মানটা পাবো, মাথায় রাখবা যে যখন তোমার মাইনাস একই, তোমাদের এখানে লিমিটটা আমাদের যে কোণটা যদি সেম থাকে, মাইনাস থেকে প্লাসে যায় সেম কোণে, সুতরাং মাথায় রাখবা সেই ক্ষেত্রে ভ্যালু কিন্তু জিরো হয়। কথা বুঝতে পারছো, সেই ক্ষেত্রে ম্যাক্সিমাম ভ্যালুগুলো কিন্তু জিরো হয়, এটা মাথায় রাখবে, এটার জন্য ম্যাথ করার প্রয়োজন নেই। চলো এরপর আসো, এরপর আমাদের যে পরবর্তী যে ম্যাথটা সেটা কি বলছে, ই এক্স ওয়ান বাই এক্স মাইনাস এক্স স্কোয়ার। আচ্ছা এই ম্যাথটাকে কেমন সলভ করবো, এটাকেও সেম কথা, তুমি এটাকে চাইলে কনভেনশনাল নিয়মে সলভ করতে পারো, তোমার যদি ইচ্ছা হয় কনভেনশনাল নিয়মের বাহিরেও সলভ করে ফেলতে পারবা। তো দেখো কি বলা হয়েছে, কাহিনীটা কি, প্রথম কাহিনী একটু শুনি। প্রথম কাহিনী বলছে যে আমাদের ই এক্স ওয়ান বাই এক্স, আচ্ছা ওয়ান বাই এক্স কে তুমি যদি এনি কস্ট, তুমি যদি অন্তরীকরণ করো কি পাবা, ওয়ান বাই এক্স স্কোয়ার, না দুইয়ের কথা বাদ দাও, তুমি কি পাবা, তুমি ওয়ান বাই এক্স স্কোয়ার মাইনাস সামথিং কিছু একটা পাবা না। তো সবসময় মাথায় রাখবা যখন কোনো একটা ম্যাথ সলভ করার ক্ষেত্রে একটু তাকাবা, যখন এটাকে ডিফারেন্সিয়েশন করলে, তুমি এটাকে অন্তরীকরণ করলে যদি এটা পাও, সুতরাং সেই ক্ষেত্রে শর্টকাটটা হচ্ছে ই এক্স, মানে তার সাথে যা গুণ থাকবে ইন্টু এক্স, মানে এটা ইন্টু এটা। কথা বুঝতে পারছো, একদম শর্টকাট মাথায় রাখবা, যে আমি প্রথমটাকে যদি ডিফারেন্সিয়েশন করি, তাহলে যদি আমি আমি যদি প্রথমটাকে ডিফারেন্সিয়েশন করলে যদি এটা পাই, তাহলে আমাদের শর্টকাটটা হচ্ছে সিম্পল, শর্টকাটটা হচ্ছে কি ই এক্স যার সাথে গুণ আর প্রথমটার যেটাকে ডিফারেন্সিয়েশন করা হয়েছে ওইটা আর কি। ঠিক আছে, সুতরাং এটা হচ্ছে অ্যান্সার প্লাস সি, যেহেতু এটা আমাদের কি অনির্দিষ্ট যোজক, ঠিক আছে, যোজকীকরণ আর কি। তো সুতরাং আমাদের অ্যান্সারটা কোনটা হবে, অ্যান্সার হবে এই জায়গা থেকে, এই যে এটা হচ্ছে অ্যান্সার। তাহলে আমাদের এখানে অ্যান্সার হচ্ছে কোনটা, এ নাম্বারটা হচ্ছে অ্যান্সার। ওকে, এটা হচ্ছে আমাদের এ নাম্বারটা হচ্ছে অ্যান্সার। এবার আসো পরবর্তী স্লাইডে যাওয়া যাক। পরবর্তী স্লাইড কি বলছে, সেম কথা, পাই বাই টু ইন্টু জিরো ডি এক্স ওয়ান প্লাস এক্স, এটাকে আমরা কেমন সলভ করব। তো দেখো এটাকেও সলভ করার খুব ইজি একটা নিয়ম আছে, খুব ইজি প্রসেস আছে, আমরা এটাকে চাইলে খুব সহজে সলভ করে ফেলতে পারি। দেখো তো একটু যদি বলি যে দেখো আমাদের এখানে পাই বাই টু, এটা পরে থাকো, এটা দেওয়া যাবে, ধীরে ধীরে দেওয়া যাবে না। তো দেখো ডিএক্স ওয়ান প্লাস কস এক্স, তাই না, এখানে আমাদের লিমিট হচ্ছে পাই বাই টু থেকে শুরু করে শূন্য পর্যন্ত, মানে লোয়ার লিমিট হচ্ছে শূন্য, আপার লিমিট হচ্ছে পাই বাই টু। তো দেখো আমি এখানে কিন্তু একটা কথা খুব সুন্দরভাবে বলতে পারি, সে কথা হচ্ছে এইটা, যে আমাদের এখানে ওয়ান প্লাস কস এক্সকে আমি বলতে পারি না টু ইন্টু কস স্কোয়ার এক্স বাই টু, এই কথাটা কিন্তু আমরা খুব ভালো করে বলতে পারি।
বলা সম্ভব, পসিবল। এবার 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 এটাকে চাইলে লেখা যায় কি, π/2, π/2, এই 2টাকে বাইরে বের করে দাও ইকুয়াল টু 0, তাহলে আলটিমেটলি এটাকে লেখা যায় sec স্কয়ার x/2, sec স্কয়ার x/2। এবার তুমি যদি এটাকে আমরা যদি ডিফারেন্সিয়েশন করি তাহলে আলটিমেটলি আমাদের যে কাঙ্ক্ষিত যে ভ্যালুটা আছে, আমাদের যে কাঙ্ক্ষিত যে মানটা চাই সেটা আমরা পেয়ে যাব না? অবশ্যই পাবো। তো দেখো, তাহলে এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে এখানে অবভিয়াসলি হবে কত, এখানে অবভিয়াসলি হবে হচ্ছে আমাদের হাফ। আর এটাকে যখন তুমি ডিফারেন্সিয়েশন করবা এখানে সিম্পলি যে ভ্যালুটা আসবে ডিরেক্ট আমি লিখে ফেলি, সেটা হচ্ছে আমাদের এটা একটা হাফ পাবা, আর এখানে হবে আমাদের 10 স্কয়ার π/2। ওকে, সরি π/2 তো হবে না, একটু ভুল লিখছি, x/2 হবে। ওকে, x/2 হবে। এটা হচ্ছে তোমাদের ইন্টিগ্রেশন, মানে তোমরা যোজকীকরণ করলে পাবো। আর এখানে আমাদের আপার লিমিট হচ্ছে π/2, আর এখানে হবে এটা হচ্ছে কি 0, π/4 হবে স্যার, π/4 হবে। এটা π/4 হবে, এখানে কিছুটা ভুল দেওয়া আছে, এটা π/4 হবে। ওকে, এটা π/4 হবে, এটা π/4 হবে। ওকে, এটা π/4 হবে। তো দেখো এখানে ভুল আছে একটা, একটু সংশোধন করে দাও, এটা π/4 হবে। তো এটা যদি π/4 হয়, সিম্পল কাজ তো হয়ে গেছে, বুঝতেই পারতেছো যে এটা কাটাকাটি হয়ে যাবে, আর ডিরেক্ট কাটাকাটি করে ফেলতে পারো। সুতরাং 10 স্কয়ার এখানে মানটা বসায় ফেলো, π/2, সরি π/4 না, π/2ই হবে। ওকে, আমার ভুল হয়েছে, ক্ষমা করে দিও আমাকে, এটা π/2ই হবে, π/2ই হবে। একটু বুঝতে সমস্যা, সমস্যা, এটা হবে π/2। চলো, এটা হচ্ছে π/2, ঠিকই আছে। তো দেখো, তাহলে আলটিমেটলি এটা π/4 মাইনাস এটা 10 স্কয়ার 0 ডিগ্রি। সুতরাং আলটিমেটলি এটার মান 1 - 0, অ্যান্সার হবে 1। তাহলে এখানে অ্যান্সার হচ্ছে কত, ডি নাম্বারটা। আমাদের এখানে অ্যান্সার হচ্ছে ডি নাম্বারটা। এখানে অফলাইন হয়ে গেল কেন? আচ্ছা, তাহলে এখানে আমাদের এখানে অ্যান্সার হচ্ছে কত, ডি নাম্বারটা। চলো এরপরে পরবর্তী স্লাইডে যাওয়া যাক। পরবর্তী স্লাইড কি বলছে, আমাদের এখানে লিমিট দেওয়া আছে, লোয়ার লিমিট 0, আপার লিমিট হচ্ছে 5 fx। এরকম কোনো কন্ডিশন যদি দেখো কোনো সময় যে এরকম একটা কন্ডিশন দেওয়া আছে, সেই ক্ষেত্রে তোমরা যেই কাজটা করতে হবে যে এখান থেকে f of x plus 1, তখন তোমাদের এখানে তেমন কোনো কাজ করারই দরকার নাই। দেখো এখানে কি আছে, f of x dx, এখানে কি আছে, f of x plus 1, মানে জাস্ট আমি ফাংশনের মধ্যে একটা এক যোগ করছি। সেক্ষেত্রে তোমার কিন্তু আদারওয়াইজ অন্য কোনো কিছু দেওয়ার দরকার নাই, সিম্পলি এখানে যে মানটা আছে সেই মানটাই হবে অ্যান্সার। ওইটার জন্য আর এক্সট্রাঅর্ডিনারি করে তোমার ভাবার দরকার নাই। ওকে, সাউন্ড বাড়াইলে ভালো হইতো। হ্যাঁ, সাউন্ড ভাইয়া বাড়ানোই হয়েছে। ওকে, এরপরও কেন জানি শোনা যাচ্ছে না, জানি না। সুমাইরা খাতুন, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা ঠিক আছে, চলো 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 এরপর আমরা পরবর্তী স্লাইডে যাই। পরবর্তী স্লাইড কি বলছি একটু দেখি। সেম এই টাইপের ম্যাথগুলো সলভ করে ফেলতে পারবা। এখানে দেওয়া আছে এইটা, এখানে কি লেখা আছে, √2x + 3। তাহলে আলটিমেটলি এটাকে আমরা যদি ডিরেক্ট ডিফারেন্সিয়েশন করে মান বসাই ফেলো, এখানে বুঝতেই পারতেছো কি হবে, যে আমাদের x প্লাস এখানে হবে হাফ প্লাস 1, মানে এটাকে ইন্টিগ্রেশন করবো। হ্যাঁ রাইট। সুতরাং এখান থেকে বলতে পারি আমরা কি আছে, এটা হচ্ছে আমাদের x প্লাস সামথিং। একটা মিনিট দাঁড়াও, বইটা কোথায়? আচ্ছা দুঃখিত। দেখো তাহলে আমাদের এখান থেকে বেসিক্যালি কি হলো, এটা ডিরেক্ট লিখে ফেলি, সেটা হচ্ছে আমরা এখানে বলতে পারতেছি, সেটা হচ্ছে কত, এটা হচ্ছে আমাদের 3/2। সিম্পলি এই পাওয়ারটা নিচে ভাগ হয় তোমরা জানো যোজীকরণের ক্ষেত্রে, ইন্টু কত, এই যে x এর পাওয়ার, ডিফারেন্সিয়েশন করলে 2 হবে। তাহলে আলটিমেটলি এখান থেকে তুমি লিমিটটা বসাই ফেলো ডিরেক্ট। সেই লিমিটটা হচ্ছে কত, লিমিটটা হচ্ছে আমাদের এখানে 11/3। একটু কাজ করি, একটু নিচে নিয়ে আসি, যেহেতু আমি উল্টাপাল্টা করে ফেলছি। এটাকে যদি নিচে নিয়ে আসি তাহলে দেখা যাবে এই যে এটা একটু নিচে নিয়ে আসি, এই যে হয়ে গেছে কাজ। তো সিম্পলি বাকি কাজ তোমরা এমনি অটোমেটিক করে ফেলতে পারবা। লিমিটের মান বসাবা, x এর জায়গায় লিমিটের মান বসাইলে কাজ হয়ে গেছে। সুতরাং 2 ইন্টু এখানে কত আছে, 11 প্লাস 3, এখানে হচ্ছে 2 2 কাটো 3 হবে, এটা 11-এর জন্য, মাইনাস সিম্পলি কি লেখা যায়, 2 ইন্টু এখানে আছে 3, আমাদের লোয়ার লিমিট 3 প্লাস 3/3। তাহলে আলটিমেটলি অ্যান্সার হবে, মানে ওভারঅল ক্যালকুলেশন করলে 98/3, মানে 98/3 হবে আমাদের এখানে অ্যান্সার। ঠিক
ঠিক আছে, কই গেল, হ্যাঁ এখানে হচ্ছে 98/3 হবে অ্যান্সার। চলো পরবর্তী স্লাইডে যাওয়া যাক। পরবর্তী স্লাইডে আমাদেরকে যেটা বলছে সেইটা হচ্ছে এরকম যে y = 2x - x বক্ররেখায় x অক্ষ দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল কত। তো দেখো এখানে আমরা ওয়াইটাকে যদি একটু রাফিয়া, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। তো দেখো এখান থেকে দেখো তো ভাইয়া যে আমরা লিখতে পারি y = কত 2x - x²। তো এখান থেকে তুমি যদি সিম্পলি x কে কমন নাও তাহলে কি পাবা, পাবা এরকম কিছু একটা না, দেখো তো অবশ্যই এখানে 2 হওয়ার কথা, এখানে পাবা হচ্ছে না 2টা ভিতরে রাখি, সরি x কমন নিছি আমি, 2টা কমন নিই নাই। সুতরাং এখান থেকে x যদি কমন নাও তাহলে কি হবে 2 - x এরকম কিছু একটা হওয়ার কথা, ইকুয়াল টু কত, ইকুয়াল টু হচ্ছে 0। কি লিখছে x অক্ষ দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্র y অক্ষ, তাহলে এখানে ভ্যালুটা কত হবে 0 হবে। সুতরাং আলটিমেটলি আমরা বলতে পারি x এর দুইটা মান, হয় x এর মান 0 না হলে x এর মান হচ্ছে কি 2। তাহলে এখান থেকে শর্টকাটটা হচ্ছে কি ক্ষেত্রফল বের করার শর্টকাট হচ্ছে সিম্পল, মাথায় রাখবা যে এখান থেকে ক্ষেত্রফল বের করার সূত্র হচ্ছে সিম্পল, ঠিক আছে, ক্ষেত্রফল বের করার সূত্র হচ্ছে সিম্পল 1/6 ইনটু x অক্ষ বরাবর যেটা গেছে বা দূরত্বের উপর স্কয়ার, ঠিক আছে, দূরত্বের উপর হোল কিউব। ওকে, সুতরাং এখানে দূরত্ব কত পাওয়া গেছে, 0 তো ধরবো না, 2 ধরবো। সুতরাং আলটিমেটলি 1/6 আর 2 এর উপর কিউব করলে আমরা আলটিমেটলি ভ্যালু পাবো কত 8/6, তাহলে এটা হবে 4/3। ওকে, তাহলে আমাদের অ্যান্সারটা হচ্ছে 4/3, সি নাম্বারটা হচ্ছে অ্যান্সার। ওকে, তাহলে আমাদের এখানে অ্যান্সারটা হচ্ছে সি নাম্বার। আমাদের এখানে অ্যান্সারটা হচ্ছে কি ভাইয়া, এখানে আমাদের অ্যান্সারটা হচ্ছে সি নাম্বার। ওকে, চলো পরবর্তীটা দেখা যাক। পরবর্তীটা আমরা শর্টকাট অ্যাপ্লাই করে কাজ করব। y = 2x, x এর মান যদি 2 হয় তাহলে সিম্পলি কথা x এর মান 2, তাহলে আমাদের y এর মান কত হবে, y এর মান হচ্ছে 3 × 2 মানে হচ্ছে 6। এই তো, তো ভাই আমাদের ক্ষেত্রফল নির্ণয় করতে আর কি লাগে, কিছুই লাগে না, হাফ ইনটু দৈর্ঘ্য ইনটু প্রস্থ। তো ধরো একটা দৈর্ঘ্য 2, দৈর্ঘ্য একটু বড়ই হয়, বড় 6 আর প্রস্থ হচ্ছে 2, তাহলে আলটিমেটলি অ্যান্সার হবে 6। এই তো কথা, এই তো কথা, সি নাম্বারটা হচ্ছে অ্যান্সার। এটার জন্য তো ভাই আমাদের রকেট সায়েন্সের দরকার নাই, আমরা সিম্পলি বিষয়টাকে বুঝতে পারতেছি। দেখি সাউন্ডটা ক্লিয়ার আছে কি, পরবর্তীটা দেখা যাক। পরবর্তীটা আমরা, আচ্ছা ঠিক আছে, চলো তাহলে আমাদের এখান থেকে সিম্পলি ম্যাথগুলোকে আমরা সলভ করে ফেলতে পারবো। একটু আগে ম্যাথটা করাইছিলাম, বলছিলাম না যোগ বিয়োগ যাই হোক না কেন আমরা কি লিখছিলাম f(x) dx = 5। বলছিলাম যদি f(x) এর ভিতরে যদি যোগ বা বিয়োগ থাকে তাহলে এই মানটা করার দরকার নেই, ডিরেক্টলি এখানে যেটা আছে সেটাই হবে অ্যান্সার। বলছিলাম না একটু আগে শর্টকাট যে আমরা f(x) পরেরটা কি আছে তার উপর ভিত্তি করে কি লেখা আছে হলে তবে এখানে কি হবে, যাই লিমিট থাক দেখার দরকার নেই, সিম্পলি এই মানটাই বসাই দিবা, শেষ, কাজ শেষ। বুঝতে পারছো, অ্যাডমিশন টেস্টে একটু স্মার্ট হইতে হয়, তোমাকে সময় বাঁচাইতে হইলে শর্টকাটগুলো অ্যাপ্লাই করতে হবে। চলো আসো এরপরটা দেখা যাক। পরেরটা কি বলছে, পরেরটা বলছে ex sin x plus cos x = dx। ওকে, একটু আগে তোমাদেরকে একটা শর্টকাট করাইছিলাম, মনে পড়ে দেখো তো, তোমাদেরকে একটা কথা বলছিলাম না যে ভিতরে যদি কিছু থাকে আমি সাইনকে যদি অ্যাপ্লাই করি, সাইনকে যদি আমি ডিফারেন্সিয়েশন করি তাহলে আমি কি কস পাবো না, হ্যাঁ পাবো তো। তাহলে সেক্ষেত্রে কি, সেক্ষেত্রে যাকে ডিফারেন্সিয়েশন করছি তার সাথে শুধুমাত্র গুণ, ঠিক আছে, মানে এই যে আমাদের এইটাকে এইটার সাথে গুণ করলে ভ্যালু চলে আসবে, তখন আর কষ্ট করে কাজ করা লাগবে না। আমি আবার কথাটাকে আরেকবার বলি, সেটা হচ্ছে আমরা সাইনকে ডিফারেন্সিয়েশন করলে, সাইনকে ডিফারেন্সিয়েশন করলে কস পাবো না স্যার, সাইনকে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি, সাইনকে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি কি পাবো, অবশ্যই কস পাবো। এই সাইনকে ডিফারেন্সিয়েশন করলে কি পাবো, কস পাবো না। তাহলে আমাদের এখান থেকে কথা বলছিলাম না যে সিম্পলি এটা এটার সাথে গুণ হবে, ঠিক আছে, এটা কি হবে এটার সাথে গুণ হবে, তো এইটুকু কাজ, এটাই কাজ, এটাই কাজ। সুতরাং আলটিমেটলি এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। অ্যান্সারটা কত, প্লাস সি, কারণ এটা কি অনির্দিষ্ট যোজক, ঠিক আছে, তাহলে অ্যান্সার হবে এটা কোনটা, এই যে সি নাম্বারটা হচ্ছে অ্যান্সার। তাহলে আমাদের এখানে সি নাম্বারটা হচ্ছে অ্যান্সার। ওকে, চলো পরেরটাতে চলে যাওয়া যাক। পরেরটা কি বলছে, পরেরটাতে মোটামুটি আমি এখানে যতগুলো কথাবার্তা বলছি ওটা আমাদের বুঝতেই পারতেছে জয়কলি পাবলিকেশনের যে বইটা আছে সেইখান থেকে আমরা আলোচনা করছি, এটা হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি সহায়ক যেটাকে, ঠিক আছে, ওইটা থেকে আমরা আলোচনা করছিলাম আর কি। চলো থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, তো এখান থেকে আমরা একটু পরবর্তী স্লাইডে চলে যাই। সে স্লাইডটা কি বলছে, চলতরিৎ। চলতরিৎ নিয়ে কথাবার্তা বলার আগে অবশ্যই চলতরিৎ স্লাইডটা একটু দেখানো গুরুত্বপূর্ণ মনে করতেছি। এই যে একটু দেখাই যে আমাদের চলতরিতের একটু স্লাইডটা দেখাই, এই যে চলতরিৎটা কোথায়, একটু বেশি করে ফেলছি নাকি, বেশি বের করে ফেলছি, পরমাণুর মডেল, আচ্ছা পরমাণু, আগে পরমাণু দেওয়া আছে কেন, পরমাণুর মডেল বা নিউক্লিয়াস, আচ্ছা এই যে এটা হচ্ছে আমাদের পরমাণু মডেল আর নিউক্লিয়াস। আচ্ছা ওইটা আগে আলোচনা করি, সমস্যা নাই। তো
দেখো এবার আমরা পদার্থবিজ্ঞানে চলে যাবো। এই যে দেখো, দেখতেই পেতেছো যে এখানে আমাদের এই যে আমাদের যেই তোমরা যেই নবম অধ্যায়ে পড়াশোনা করছো পরমাণু মডেল, এখানে বিস্তারিত আলোচনা করে দেওয়া আছে। ওকে, গুরুত্বপূর্ণ ইনফরমেশন দেওয়া আছে। এই যে আমাদের এগুলা ইসের জন্য যথেষ্ট গুরুত্বপূর্ণ, কনসেপশনের যথেষ্ট গুরুত্বপূর্ণ, এগুলো বেসিকই ইমপ্রুভ করবে, এগুলো কিন্তু পরীক্ষা অনেকবারই আসে। ওকে, এগুলো কিন্তু পরীক্ষার জন্য যথেষ্ট গুরুত্বপূর্ণ, এগুলো কিন্তু তোমাদের এখন সলভ করে দেখাবো আর কি। ঠিক আছে, এই যেগুলো হচ্ছে গুরুত্বপূর্ণ, এগুলোকে একটু মাথায় রাখতে হবে, একটু দেখবে ভালো করে, তাহলে দেখবে যে হয়ে গেছে। চলো স্লাইডে যাই, একটু স্লাইডটা চেঞ্জ করে আমরা একটু ইসে চলে যাই ডিরেক্ট। আমরা আগে আলোচনা করি হচ্ছে যে, যেহেতু আমরা বললাম নিউক্লিয়াস মডেলটা, এরপর চলতরিতে আসতেছি, প্যারা নেই, চলতরিতে এরপর আসতেছি, আগে ওইটা শেষ করি। এই যে চলো শুরু করি, বিসমিল্লাহ। আসো, এরপর আমাদেরকে কি বলা হয়েছে যে কি বলা হয়েছে এখানে, এখানে বলা হয়েছে নিম্নের কোনটি গামা রশ্মির ধর্ম। আচ্ছা, আলফা রশ্মি কি? দ্বিধনাত্মক হিলিয়াম নিউক্লিয়াস, পজিটিভ। বিটা কি? আলফা বিটা। আলফা বিটা কি? বিটা হচ্ছে ঋণাত্মক, তাই না? তাহলে গামা কি হবে? নিরপেক্ষিত হওয়ার কথা, একটা পজিটিভ একটা নেগেটিভ, যদি এভাবে কনসেপশন হয় না, বাট কথা আর কি, যেহেতু আমাদের আলফা কোণা হচ্ছে কি ঋণাত্মক, মানে সরি আলফা কোণা হচ্ছে দ্বিধনাত্মক। ওয়ালাইকুম আসসালাম মোস্তফা তামিম। আচ্ছা, তাহলে এটা হচ্ছে কি দ্বিধনাত্মক, আর এটা যদি দ্বিধনাত্মক হয় আমাদের গামা, বিটা হচ্ছে কি মাইনাস, তাহলে গামা হচ্ছে কি আধা নিরপেক্ষ। মাথায় রাখিও, আধান হচ্ছে আধা নিরপেক্ষ। এরপর আসো যে রেডিয়ানের গড় আয়ু, এটা মুখস্থ রাখবা। ঠিক আছে, কিছু বিষয় মুখস্থ রাখা ভালো, এটা পরীক্ষা অনেকবার আসে। ঠিক আছে, গড়ের মাথায় রাখবা 4.27 10 ইনভার্স 4 ইয়ার ইনভার্স 1। ওকে, এটা একটু মাথায় রাখবে, এটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। সাউন্ডটা একটু বড় করুন ভাই, সাউন্ড তো বড় করা যাবে না, বাট সাউন্ড একটু জোরে বলতে পারো। বড় কেমনে করে আমি জানি না সাউন্ড। ওকে, এটা আমার আসলে জানা নাই সাউন্ড কেমনে বড় করে। আচ্ছা, আমি একটু জোরে বলি। ওকে, চলো আসো তাহলে এখান থেকে একটু কথাবার্তা বলি। যদি 2 ঘন্টা পরে একটি তেজস্ক্রিয় পর্যায়ে 1/6 পরিমাণ অবশিষ্ট থাকে, তাহলে এই তেজস্ক্রিয় পদার্থটির গড়ায়ু কত? স্যার কেমনে সলভ করব? 1/6 অংশ 2 ঘন্টা পরে গড়ায়ু কত কেমনে বের করব? অধ্যায়ু কত, সরি, মানে টি হাফ চাইছি আর কি। তো এটাকে তুমি কনভেনশনাল নিয়মে করো, তুমি যেভাবে করছিলা, কোনো অসুবিধা নেই, বাট এটাকে আমরা কনভেনশনাল নিয়মের বাইরে করব। ঠিক আছে, কিভাবে করতে পারি দেখো, সিম্পলি একটু তাকাও। স্যার আপনার হুইটা অনেক সুন্দর, থ্যাংক ইউ সো মাচ তামিম। আচ্ছা, তো দেখো একটু ভালো করে তাকাও যে আমরা প্রথম এটা ধরো একক পরিমাণ ছিল, এটা একটু পর ভেঙে গেছে, ভেঙে কত হয়েছে? হাফ হয়েছে, আবার ভেঙে গেছে, ভেঙে যাওয়ার পর 1/4 হয়েছে, আবার ভেঙে গেছে, এটা 1/8 হয়েছে, আবার এটা ভেঙে যাওয়ার পর কি হয়েছে? 1/16 হয়েছে, তাই না? কথা হলো সিম্পল, এখানে কয়টা স্টেপ যাওয়া লাগছে? 4টা, 1টা 2টা 3টা 4টা, তাই না? তো তুমি এখানে আমাদের টোটাল সময় হচ্ছে 2 ঘন্টা, সেই 2 ঘন্টাকে 4টা স্টেপ দ্বারা ভাগ করো। ঠিক আছে, সরি, এই 2 ঘন্টাকে বেসিক্যালি তুমি 4টা স্টেপ দ্বারা ভাগ করো, মানে তুমি বেসিক্যালি 2 ঘন্টাকে 4 দ্বারা ভাগ করো। কত? প্রত্যেকটার জন্য 30 মিনিট করে পাবা না? যে এখানে হয়েছে 30 মিনিট, এখানে হয়েছে 30 মিনিট, এখানে 30 মিনিট, এখানে কত? 30 মিনিট অলসো, তাই না? 30 মিনিট পরে হাফ হয়েছে, তার 30 মিনিট পরে 1/4 হয়েছে, তার 30 মিনিট পর 1/8 হয়েছে, তার 30 মিনিট পর কি হয়েছে? 1/16 হয়েছে। আর আমাদের তো তাহলে অ্যাকচুয়ালি অধ্যায়ও কত? 30 মিনিট। তো তুমি সিম্পলি অ্যাডমিশন টেস্টে ভাই এত প্যারা নেওয়ার দরকার নেই, একটু স্মার্ট হইতে হবে, একটু স্মার্ট ভাবে ম্যাথমেটিক্যাল ইকুয়েশনগুলোকে সলভ করতে হবে। কথা বুঝতে পারছো? চলো পরের ম্যাথটা বলি, যে গড়ায়ু টাও। তো গড়ায়ু বিষয়টা তো তোমরা জানো, যে গড়ায়ু টাওয়ের সূত্র তো আমরা জানি, যে আমাদের এখানে কি আছে? টি হাফ ইকুয়াল টু 0.693। ওকে, 0.693, 0.693। তাহলে এখান থেকে এটার অ্যান্সারটা কত বাবা? এটার অ্যান্সার হচ্ছে বি নাম্বারটা। ওকে ভাই, আমার কথা বুঝতে পারছো কিনা? ঠিক আছে, আমার অ্যান্সারটা বুঝতে পারছো কিনা একটু জানাও। ওকে 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 ওকে, চলো চলো পরের ম্যাথ সলভ করে দেওয়া যাক। সবচেয়ে কম ভরের কণিকা কোনটা? সবচেয়ে কম ভরের কণিকা হচ্ছে ইলেকট্রন। সবচেয়ে কম ভরের যে কণিকাটা আছে সেটা হচ্ছে আমাদের ইলেকট্রন। ওকে, সবচেয়ে কম ভরের কণিকা হচ্ছে ইলেকট্রন। তো এরপর আমাদের N2 থেকে NO1 ধাপান্তরের জন্য, N2 থেকে NO1 এ ধাপান্তরের জন্য নিচের কোনটি ক্ষুদ্রতম তরঙ্গ দৈর্ঘ্যের ফোটন উৎপন্ন করে? তাহলে এটার জন্য আসলে সলভ কেমনে দিব? তো একটু বেসিক্যালি বিষয়টা হচ্ছে, ক্ষুদ্রতম ফোটন তৈরি করে কোনটা? হাইড্রোজেন না, এটাও না, হিলিয়ামও না, এটা হবে মানে লিথিয়াম 2+ হবে অ্যান্সার। কথা বুঝতে পারছো? তাহলে এখানে অ্যান্সারটা হবে লিথিয়াম 2+। ইলেকট্রন, রাইট স্যার, আপনি অ্যান্সারটা ঠিক মতো দিতে পারছেন। ওকে, এবার আসে নিচের কোনটি নিউক্লিয়াসে থাকে না? কোনটা থাকে না? নিউক্লিয়াসে সবই থাকে, শুধু ইলেকট্রন ছাড়া। ওকে, মানে তাহলে এখান থেকে ইলেকট্রন থাকে না নিউক্লিয়াসে। ওকে, সবকিছুই থাকে।
হ্যাঁ 6 এর আগে অ্যান্সার করা ট্রাই করছো, হ্যাঁ মুক্তা হয়েছে মনে হয়, কি জানি যাই না, না হয় নাই। আসো, বোর পরমাণু মডেল অনুসারে হাইড্রোজেন পরমাণুর প্রথম শক্তি স্তরের মান যদি এত হয়, প্রথম শক্তি স্তরের মান যদি এত হয়, তাহলে তৃতীয় শক্তি স্তরের মান কত? প্রথম শক্তি স্তরের মান যদি এত হয়, তাহলে তৃতীয় শক্তি স্তরের মান কত হবে? তো এটার জন্য তো ভাই রকেট সায়েন্সের দরকার নেই, শক্তি স্তর সূত্রগুলো আমরা জানি যে n2 ইকুয়াল টু কত হবে, n2 ইকুয়াল টু হবে -13.6/n²। ঠিক আছে, 6/n²। তাহলে আমরা এখান থেকে ওটার এনার্জি বের করতে চাইতেছি আর কি, ইএন এনার্জি বের করতে চাইতেছি। সুতরাং এখান থেকে সিম্পলি কাজ করলেই হয়ে যেতেছে। আমরা এখান থেকে তৃতীয় নাম্বার শক্তি স্তর চাই, তাহলে 3 এর উপর হোল স্কয়ার, তাহলে আলটিমেটলি ভ্যালু হবে -1.5 ইলেকট্রোভোল্ট। ওকে, এই হচ্ছে কাজ, 3 3 9, এটাই হচ্ছে অ্যান্সার। সুতরাং সি নাম্বারটা হচ্ছে অ্যান্সার। তো এটাকে শর্টকাট আমরা অ্যাপ্লাই করব। এটা তোমরা জানো যে প্রথম শক্তি স্তরের মান দেওয়া আছে, মান দেওয়া থাকলে অন্য যে কোনো শক্তি স্তরের মান যদি বলে, সিম্পলি তুমি n² করবা, মানে ওই কক্ষপথের মানে কক্ষপথের সংখ্যাটা দ্বারা ভাগ, মানে বর্গ করে ভাগ করবা আর কি। ঠিক আছে, তাহলে তোমাদের কাজ হয়ে যাবে। চলো পরবর্তী ম্যাথটা একটু বলা যাক। সেটা বলছে কি যে একটি হাইড্রোজেন পরমাণুর ইলেকট্রনের সর্বনিম্ন ব্যাসার্ধ, মুখস্থ কত? 0.53 অ্যাংস্ট্রম। ওকে, 0.53, 10 ইনভার্স 10 মিটার। এটাকে আমরা এভাবে বলতে পারি 5.3 10 ইনভার্স 11 মিটার। ওকে, এটাও বলা যায়। তাহলে এখান থেকে অ্যান্সার হবে বি নাম্বারটা। বুঝতে পারছো কিনা? এটা এখানে অ্যান্সার হবে বি নাম্বারটা। চলো পরবর্তী ম্যাথ। কোনটিতে, কোন পরমাণুতে নিউটন নাই? কোনটাতে নাই? হাইড্রোজেনে নাই। হাইড্রোজেনে নিউটন নাই, কনসেপশন। ঠিক আছে, এগুলো হচ্ছে তোমাদের বেসিক কোশ্চেন, বেসিক বিষয় বলি আর কি। পরেরটা আসো, কোনটির ভর সবচেয়ে কম? কোনটার ভর সবচেয়ে কম? বুঝতেই পারতেছো, সবচেয়ে কম আলা ভরালা বস্তু হচ্ছে কোনটা? আমাদের ইলেকট্রন। ঠিক আছে, ইলেকট্রনের ভর হচ্ছে সবচেয়ে কম। এবার নিচের কোনটি ইলেকট্রনের ভর? মুখস্থ কথা, 9.11 10 ইনভার্স 31 কেজি। 9.11 10 ইনভার্স 31 কেজি হচ্ছে আমাদের ইলেকট্রনের ভর। তাহলে বি নাম্বারটা হচ্ছে অ্যান্সার। পরেরটা আসা যাক, নিম্নের কোনটি একটি পরমাণুর ব্যাস? কোনটা কোনটা বলো দেখি, তোমরা একটু ট্রাই করো, কোনটা হতে পারে? 10 ইনভার্স 8 সেন্টিমিটার। ওকে, 10 ইনভার্স 8 সেন্টিমিটার হবে আমাদের প্রপারলি অ্যান্সার। ঠিক আছে, 10 ইনভার্স 8 সেন্টিমিটার হচ্ছে আমাদের অ্যান্সার আর কি, মানে আমাদের যে কাঙ্ক্ষিত যে অ্যান্সারটা আর কি চাইতেছে সেটা হবে এটা। তো দেখো তাহলে এখান থেকে আমাদের এই নাম্বারটা হচ্ছে অ্যান্সার, এই নাম্বারটা হচ্ছে অ্যান্সার। এবার আসো, পরবর্তীতে বলছে যে আমাদের এখান থেকে বলা হয়েছে পরবর্তী ম্যাথটা, এটা এভাবে বলা হয়েছে যে নিম্নের কোনটি হাইড্রোজেনের একটি পরমাণুর ভর? হাইড্রোজেনের পরমাণু আছেই একটা, তাহলে একটা ভর কি, সেটা কার সমান? তার ভরের সমানই হবে, মানে 1.67 10 ইনভার্স 34 গ্রাম হইলে এটা, আর যদি কেজি বলা হইতো তাহলে 1.67 10 ইনভার্স 37 কেজি। তো একটু মাথায় রাখিও, তোমাদের একটু কনফিউশন করার জন্য মাঝে মাঝে কিছু ভুল কথাবার্তা দিবে। কি দিবে? দুইটা দিয়ে দিবে, তখন কিন্তু বুঝিও যে আসলে গ্রাম দিছে না কেজি দিছে, বুঝছো? তাহলে এখান থেকে আমাদের অ্যান্সারটা হবে কত? ডি নাম্বারটা। যদি এখানে এইসব ঝামেলা করে নেই তারা, ভালো করছে। ঠিক আছে, ভালো হয়েছে আমাদের জন্য। তাহলে এই কাজটা একটু বুঝাশোনা করবা যাতে করে তোমাদের ভুল না হয়, ওকে। পরবর্তী স্লাইডে লেখা হয়েছে আইসোটপের ক্ষেত্রে কোনটি সঠিক? আইসোটপ মানে কি? প্লুটোন সংখ্যা সমান আইসোটপ দুঃখিত, আইসোটপ মানে কি? প্লুটোন সংখ্যা সমান। ঠিক আছে, আইসোটপ প আছে, প্লুটোন সংখ্যা সমান। আইসোটন টন আছে, নিউটন সংখ্যা সমান। আইসোবার ভর সংখ্যা সমান। বুঝছো, একটু মাথায় রাখিও আর কি, একটু লিখে দিই। আইসোটপ আইসোটপ মানে কি? শেষে কি আছে? প আছে। আইসোটপ মানে প্লুটোন সংখ্যা সমান, প্লুটোন সংখ্যা সমান, প্লুটোন সংখ্যা সমান, প্লুটোন সংখ্যা সমান। ওকে, তাহলে আইসোটপ আইসোটপ আছে, আইসোটন আছে। ঠিক আছে, আইসোটন মানে কি? নিউটন সংখ্যা সমান, ওকে, নিউটন সংখ্যা সমান। আইসোবার মানে কি? শেষে ব আছে, আইসোবার মানে কি স্যার? ভর সংখ্যা সমান, তাহলে এই বিষয়গুলো একটু মাথায় রাখবা। তাহলে এখান থেকে আইসোটপ বলছে কি? সমান সংখ্যক নিউটন। ঠিক আছে, সমান সংখ্যক নিউটন। তাহলে এখান থেকে কথা এটা, তাহলে আমরা মোটামুটি ওভারঅল
আমাদের এখান থেকে যেটা বলা হয়েছে আর কি, আমরা এই যে আমাদের আমাদের নবম অধ্যায় শেষ করছি, এবার আমরা চলতরিতে চলে যাব। চলো চলতরিতে চলে যাব, চলতরিতে চলে যাওয়া দরকার আমাদের জন্য। আচ্ছা চলো, কই আছে স্লাইডটা, কই, এই যে আমাদের সেই চলতরিত। আসো, সেই বিখ্যাত চ্যাপ্টার চলতরিত, গুরুত্বপূর্ণ, ঠিক আছে, গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, গুরুত্বপূর্ণ বিষয়। আচ্ছা আমাকে একটু সবাই বল, আসলে সবাই কি ঠিকঠাক মতো আমার কথাগুলো শুনতে পারতেছো কিনা, বা আমার কথাগুলো বুঝতেছো কিনা, এতক্ষণ যা যা আলোচনা করছি সবাইকে প্রপারলি বুঝতেছো কিনা একটু আমাকে জানাও, যে আসলে ঠিক আছে কিনা বা সবার বুঝতে কোনো অসুবিধা হইতেছে কিনা। আসো। ও শিট, আবার ঝামেলা হয়ে গেল না, টাচ লাগলেই সমস্যা হয়ে যায়। প্যারা নাই, আসো। চলো এবার আমরা পরবর্তী স্লাইডে চলে যাব, পরবর্তী স্লাইড যেটা বলছে সেটা আমরা একটু দেখাবো। আসো, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের চলতরিত ছিল। দেখো চলতরিতের এই যে পার্টটা হচ্ছে এটা, ঠিক আছে, এই যে আমাদের চলতরিতের পার্ট, এই যে চলতরিতের পার্ট ছিল এটা, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের চলতরিতের পার্ট। মোটামুটি যদি কথাবার্তা বলি, যে এখান থেকে দেখা গেছে যে এই যে আমরা এগুলোকে দেখানোর ট্রাই করছি আর কি, যে আমরা সকল ইনফরমেশন এটার মধ্যে আনার ট্রাই করছি, ঠিক আছে। ওভারঅল জিনিসপত্র এখানে আলোচনা করা হয়েছে, ম্যাথ আছে, থিওরি আছে, ওকে। এই যে দেখো এখানে আমরা টাইপ ভিত্তিক কাজ করছি, তারণ বেগ নিয়ে কথা বলছি, জুলের তাপীয় ক্রিয়া নিয়ে খুব সুন্দরভাবে আলোচনা করে দেওয়ার ট্রাই করছি। এটা হচ্ছে তোমাদের জাতীয় বিশ্ববিদ্যালয় বইয়ের 441 পৃষ্ঠা আর কি, ওইটা হচ্ছে, এগুলো তোমরা যাদের কাছে বইছে তারা দেখতেই পারতেছো আর কি। এটা হচ্ছে মোটামুটি কথাবার্তা। তো এবার আমরা মোটামুটি প্রথম থেকে শুরু করি, কি বলছি একটু দেখি, একদম একটু দেখি একটু। আসো, লেখছে যে অ্যাম্পিয়ার ঘন্টা কিসের একক, কিসের একক বলো তো, অ্যাম্পিয়ার ঘন্টা তোমরা বলো কিসের একক? তড়িৎ আধানের একক না, তড়িৎ আধানের একক। এটা হচ্ছে আমাদের, এটা হচ্ছে আমাদের কত নাম্বার, এটা হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি ডি নাম্বারটা, ওকে, ডি নাম্বারটা হচ্ছে অ্যান্সার, ওকে। এর পরেরটা একটু দেখা যাক, পরেরটা কি বলছে, পরেরটা বলছে যে একটি বৈদ্যুতিক ইস্ত্রি 220 ভোল্ট এবং 1000 ওয়াট ক্ষমতা দিছে। এখানে কি দেওয়া আছে, ভি দিয়ে দিছে। লেখছে বিদ্যুৎ শক্তির মূল্য যদি 4 টাকা করে হয়, 4 টাকা করে যদি হয়, তাহলে 10টা থেকে, সকাল 10টা থেকে 5টা পর্যন্ত চললে কি পরিমাণ খরচ পড়বে? তো এটার জন্য তো বাবা রকেট সায়েন্সের দরকার নেই, তাই না? এটা আমরা খুব সহজেই বের করতে পারবো, যে আমরা পুরাটাকে আমরা কি করব, ইউনিট দিয়ে কাজ করবো। চলো দেখো আমাদের এখানে ক্ষমতা আছে কত, ক্ষমতা আছে 1000, ঠিক আছে, ক্ষমতা আছে 1000। তাহলে আমাদের এখান থেকে কি বলছে, সময়টা কতটুকু, কত সময় ধরে চলছে, 10টা থেকে 5টা, মানে মোট 7 ঘন্টা ইনটু আমাদের প্রত্যেকটা 4 টাকা করে ধরছে। তো আমরা তো জানি অবশ্যই ওয়াটকে আমরা অবশ্যই ওয়াটে রাখতে পারবো না, কিসে নিয়ে যেতে হবে, কিলোওয়াট পার ঘন্টা, মানে ইউনিটে নিয়ে যেতে হবে, তাই না? সুতরাং 1000 দ্বারা ভাগ করে ফেলতে হবে। তো 1000 দ্বারা ভাগ করলে 1000 1000 কাটা, 4 7 28 টাকা হবে অ্যান্সার, ওকে। তাহলে এখানে কত টাকা হবে, 28 টাকা হচ্ছে অ্যান্সার, ওকে, 28 টাকা হচ্ছে অ্যান্সার। তাহলে এখানে এই যে বি নাম্বারটা হচ্ছে অ্যান্সার, ওকে, বি নাম্বারটা হচ্ছে অ্যান্সার। জি স্যার, থ্যাংক ইউ। আমি কমেন্ট দেখতে পারতেছিলাম না, একটু প্রবলেম হয়েছে। আচ্ছা এখন দেখতে পাচ্তেছি সব ঠিক আছে। আসো, আসো চলো এবার পরেরটা বলি, যে আমাদের পরেরটা একটু পরে আলোচনা করি, এটা একটু দেখাই পরেরটা, এটা হ্যাঁ চলো, এটা কি লেখাইছে, যে আমাদের এখানে 10 ওহম 20 ওহম মানে দুটি রোধের শ্রেণী সংযোগ দেওয়া হয়েছে, তাদের মধ্যে শ্রেণী সংযোগ দেওয়া হয়েছে। 20 ভোল্ট বিভব পার্থক্য প্রয়োগ করা হলে 10 ওহম রোধের মধ্য দিয়ে কত প্রবাহ যাবে? তো একটু সুন্দর করে যদি লিখি, যে আমাদের রোধের স্ট্রাকচারটা যদি একটু ভালো করে আঁকার ট্রাই করি, তো দেখবা যে রোধের স্ট্রাকচারটা এরকম। আমি একটু কালারটাকে চেঞ্জ করতে চাই, এই যে রোধের স্ট্রাকচার দেখছো। তখন কথা হলো এখানে 10 ওহম, এখানে হলো 20 ওহম। তো তোমার কাছে কি মনে হয়, যে এখানে যে পরিমাণ, যে মানের বিদ্যুৎ, পরিমাণ না কিন্তু, যেই বিদ্যুৎ যাবে এখানে কি একই বিদ্যুৎ যাবে না? তাহলে আমরা জানি তো শ্রেণীর মধ্যে তো বিদ্যুৎ, যেই মানে শ্রেণীতে থাকলে সেই বিদ্যুৎগুলো কি একই বিদ্যুৎ যায়, একই পরিমাণ, পরিমাণ না কিন্তু একই বিদ্যুৎ, ওকে। পরিমাণ আর একই বিদ্যুতের মধ্যে পার্থক্য আছে, বেসিক কথাবার্তা বলে বুঝবা আর কি, দরকার নেই আপাতত। তাহলে এখান থেকে একই বিদ্যুৎ যায়, একই মানের বিদ্যুৎ যাবে, একই বিদ্যুৎ যায় আর কি, বুঝতে পারছো? সো দেখো তাহলে এখান থেকে একই যদি বিদ্যুৎ যায়, তাহলে অবশ্যই এখান থেকে আমি পুরোটার ওভারঅল কাজ করলেই হয়ে যেতেছে। সুতরাং আমাদের এখানে তুল্য রোধ, তুল্য রোধ, ঠিক আছে, তুল্য রোধ হচ্ছে কত, 30 ওহম, বোঝা যাচ্ছে। এখান থেকে আমাদের বিভব পার্থক্য যেটা দেওয়া সেটা হচ্ছে কত, সেটা হচ্ছে 20 ভোল্ট। তো অ্যাকচুয়াল যে ভ্যালুটা সেটা বুঝতেই পারতেছো, যে আমাদের বের করতে হবে আই। সুতরাং আমরা জানি ভি ইকুয়াল টু আই ইন্টু আর। তাহলে এখান থেকে ভি এর যে মানটা সেটা হচ্ছে 20, আর এর মানটা বের করব, আর এর মানটা কত, 30। কাজ করলে ভাই এখানে আয়ের মানটা হচ্ছে 0.67 অ্যাম্পিয়ার। তাহলে আমাদের অ্যান্সারটা হচ্ছে এই ডি নাম্বারটা। আমাদের অ্যান্সারটা কত,
স্যার কথাটা একটু জোরে বলেন। আচ্ছা স্যার, কথা একটু জোরে বলতেছি, এর থেকে জোরে কথা বলা যায় কি না আমার জানা নাই, মানে আমার পক্ষে আর কি এর থেকে জোরে কথা বলা। আচ্ছা ট্রাই করতেছি, প্যারা নাই স্যার। তো দেখো এটা একটু পরে, তারের বৈদ্যুতিক রোধ কখন বৃদ্ধি পায়? আচ্ছা, তারের বৈদ্যুতিক রোধ কখন বৃদ্ধি পাবে? কখন বৃদ্ধি পাবে আমি একটু সূত্র দেখাই। এইচ ইকুয়াল টু, আমরা সূত্র জানি, এইচ ইকুয়াল টু সূত্র হচ্ছে যে আমাদের আই স্কোয়ার আর ইন্টু টি, তাই না? তো বৈদ্যুতিক তারের রোধ কখন বৃদ্ধি পাবে? যদি তারের উষ্ণতা বৃদ্ধি পায়, কারণ আমরা জানি এইচ সমানুপাতিক আর, এটাকে বাড়ানো হইলে এটা অবশ্যই বাড়বে। সুতরাং আমরা বলতে পারি যে যদি তারের উষ্ণতা বৃদ্ধি করা হয় সেক্ষেত্রে কি রোধ বৃদ্ধি পাবে, আদারওয়াইজ অন্য কোনো কন্ডিশনে না। ঠিক আছে, এগুলো মাথায় রাখিও। এরপরে দর্শক, কোনো পরিবাহীর তাপমাত্রা কমে গেলে রোধের পরিবর্তন কি হবে? পরিবাহীর তাপমাত্রা কমে গেলে, সূত্র একটু আগে শেখানো হয়েছিল না, এইচ ইকুয়াল টু আই স্কোয়ার আর ইন্টু টি। পরিবাহীর তাপমাত্রাকে কমায় দেওয়া হয়েছে, কমে গেলে রোধের কি হবে? রোধ কি হবে? কমে যাবে, রোধ কমে যাবে। ঠিক আছে, রোধ কেমন? রোধ কমে যাবে। তো বুঝাই যেতেছে এইচ সমান হবে, এইচ কে কমাই দিলে আর কমে যাবে আর কি, কমাই দিলে আর কমে যাবে। একটু আগে এটা নিয়ে কথাবার্তা বলছি। এবার আসলে বৃত্তাকার প্রস্থচ্ছেদে কোনো পরিবাহীর ব্যাসার্ধ অর্ধেক করা হয়েছে, মানে আমাদের এখান থেকে আরটাকে অর্ধেক করে ফেলা হয়েছে, আরটাকে হাফ করে ফেলা হয়েছে। তো দেখো সূত্র তো আমরা জানি, রোধের সূত্র আর ইকুয়াল টু রো রো এল বাই এ। সুতরাং দেখো রোধ রো আছে, থাকুক, ভালো কথা। তাহলে এখান থেকে আমরা বলতে পারি, দেখো কি বলা যায়, এল আছে, ভালো কথা। এখান থেকে আমরা বলতে পারি পাই আর স্কোয়ার, তো আর কে বলা যায় আর বাই টু। ঠিক আছে, তার উপর হোল স্কোয়ার, অবশ্যই এখানে আর হবে, আর প্রাইমে যদি কাজ করি আর কি। তো এখান থেকে আর বাই টু, তাহলে সিম্পলি ক্যালকুলেশন করলে এখানে হবে মানে 4 রো এল বাই পাই আর স্কোয়ার। সুতরাং আলটিমেটলি বলতেই তো পারতেছো এটা কত গুণ? এটা হচ্ছে 4 গুণ। এটা কত গুণ? এটা হচ্ছে 4 গুণ। তো সিম্পলি বুঝাই যায় প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের উপর এটা কি ব্যস্তানুপাতিক সম্পর্ক না, এটা অন্যভাবেও অ্যান্সারটা দেওয়া যায়। আর সমানুপাতিক, ব্যস্তানুপাতিক কি আছে? আর ব্যস্তানুপাতিক হচ্ছে আমাদের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, ব্যাসার্ধ মানে আর স্কোয়ার। তাহলে এটা যদি কমায় ফেলা হয়, অর্ধেক করা ফেলা হয়, এটা অবশ্যই তার দ্বিগুণ হারে বাড়বে। এটাই হচ্ছে কথা। এরপরেরটা আসো, 10 ওহম রোধের ভিতর দিয়ে 4 অ্যাম্পিয়ার প্রবাহ 100 সেকেন্ড ধরে চালনা করলে, কত সেকেন্ড? 100 সেকেন্ড ধরে চালনা করলে কি পরিমাণ তাপ উৎপন্ন হবে? একটু আগে সূত্রটা আর কি এখানে অ্যাপ্লাই করব। এইচ ইকুয়াল টু আই স্কোয়ার আর ইন্টু টি। তাহলে এখানে আই স্কোয়ার মানে হচ্ছে কত? আই স্কোয়ার মানে হচ্ছে 4 এর উপর হোল স্কোয়ার। এখানে আর এর মান কত? আর এর মান হচ্ছে অ্যাকচুয়ালি কত? এই যে 50। সুতরাং আর এর মান হচ্ছে আমাদের 50, টি হচ্ছে 100। সো কাজ করলে হয়ে যায় 16। এটা হবে কত? এটা হবে তোমার 5000, এটা গুণ করলে এটা হবে মোটামুটি 80,000 হবে অ্যান্সার। বুঝতে পারছো? এখানে অ্যান্সারটা হবে কত হাজার? এখানে অ্যান্সারটা হবে 80,000। সুতরাং আমাদের এখানে অ্যান্সার হচ্ছে সি। অ্যান্সার সি, অ্যান্সার উইল বি সি। এবার পরবর্তী ম্যাথ বলছে একটি বাড়ির মেন মিটারের 5 অ্যাম্পিয়ার এবং 220 ভোল্ট চিহ্নিত করা আছে। ভালো কথা, খুব ভালো কথা। তাহলে ওই বাড়ির নিরাপদভাবে 100 ওয়াটের কয়টা বাল্ব জ্বলতে পারবে? তো আপাতত আমি ওই বাড়ির মধ্যে কত ওয়াট কাজ করে, ক্ষমতা কত, ওইটা আগে বের করি। তো সূত্র তো জানো, পি ইকুয়াল টু আই ভি। তাহলে এখান থেকে আই এর মান কত আছে? 5 আছে। ভি এর মান কত? 220। তাহলে এটা যে ক্যালকুলেশন করলে এখানে পাবা 1100। সিম্পলি যে মানটা পাইছো না, এই মানটাকে 100 দ্বারা ভাগ করলে কয়টা বাল্ব ইউজ করতে পারবা বুঝে ফেলবা। সুতরাং 1100কে ভাগ করো কত দ্বারা? 100 দ্বারা ভাগ করলে ভাই মান পাবে 11। সুতরাং আমাদের অ্যান্সার হবে আমরা নিরাপদভাবে 11টা ইউজ করতে পারবো, যেহেতু তার ক্ষমতাই হচ্ছে 1100। সুতরাং 11টা মানে ইউজ করা পসিবল 100 ওয়াটের। এর পরবর্তীটা বলা হয়েছে কি, পরবর্তী স্লাইডে আমরা যদি একটু দেখি, যে আমাদের পরবর্তী স্লাইডটা এটা বলছে যে হ্যাঁ হইতেছে, থ্যাংক ইউ। একটি বৈদ্যুতিক বাল্বের 40 ওয়াট 220 ভোল্ট এইভাবে চিহ্নিত করা হয়েছে, বাল্বটির রোধ কত? তো দেখো এখানে আমরা মোটামুটি বলা যেতেছে এটা আমাদের কি ক্ষমতা দেওয়া আছে, বিভব পার্থক্য দেওয়া আছে, তাহলে বাল্বটির রোধ বের করা পসিবল। তো আমরা কি জানি? আমরা জানি পি কিন্তু আমাদের এখানে আই নিয়ে কোনো কাজ নেই, তাহলে আইকে চেঞ্জ করে ফেলি। সূত্র করছো না, বি ইকুয়াল টু এটা স্কোর এটা। আচ্ছা
তো দেখো এখান থেকে আমরা বলতে পারি বি ইকুয়াল টু আই আর, বি ইকুয়াল টু আই ইন্টু আর, আই ইন্টু আর। সো দেখো আমাদের যেহেতু আই এর মানটা দরকার নাই, তাই আমরা বলতে পারি আই ইকুয়াল টু ভি বাই আর, আই ইকুয়াল টু ভি বাই আর, আই ইকুয়াল টু ভি বাই আর, ভি বাই আর। তো সিম্পলি বাবা এখানে বসাই ফেলো বি বাই আর ইন্টু ভি, তাহলে আলটিমেটলি এখান থেকে কাজ করলেই তো হয়ে গেছে না। পি ইকুয়াল টু আমাদের হবে কি ভি স্কোয়ার বাই আর, আর এর মান লাগবে কাটা আর আর গুণ করে ফেলো, তাহলে আর ইকুয়াল টু কত হবে ভি স্কোয়ার বাই পি। তাহলে ভি স্কোয়ারের মান কত, ভি স্কোয়ারের মান হচ্ছে আমাদের এখানে কত ছিল হচ্ছে 200-র উপর বিশাল বড় হোল স্কোয়ার, 200-র উপর বিশাল বড় হোল স্কোয়ার, আর আমাদের পি ছিল হচ্ছে কত, পি ছিল 100। তাহলে এটা হবে আমরা ক্যালকুলেশন করলে বিশাল বড় একটা শূন্য, এটা হলো শূন্য, তাহলে এটা কাটা, এটা কাটা, তাহলে আলটিমেটলি হবে মনে হয় 1000, 1000 হবে, রোধ হবে 1000। তাহলে এখান থেকে রোধ কত, রোধ হচ্ছে 1000। এই নাম্বারটা হচ্ছে অ্যান্সার, এই নাম্বারটা হচ্ছে অ্যান্সার। হ্যাঁ আচ্ছা, ওহমের সূত্রে স্থির থাকে কি, ওহমের সূত্রে কি স্থির থাকে? তড়িৎ প্রবাহের মাত্রা, তাপমাত্রা, বিভব পার্থক্য। এখান থেকে ওহমের সূত্র যেটা স্থির থাকে মাথায় রাখবো, ওহমের সূত্র প্রথমেই বলে দিচ্ছি নির্দিষ্ট তাপমাত্রায়, নির্দিষ্ট তাপমাত্রা, নির্দিষ্ট তাপমাত্রা 3-4টা আছে, তো নির্দিষ্ট তাপমাত্রা, সুতরাং তাপমাত্রা থাকবে স্থির, ঠিক আছে, তাপমাত্রা থাকবে স্থির। রোদের নিচের কোন বিষয়ের উপর নির্ভর করে না? জানো, জানা কথা যে আমরা জানি আর ইকুয়াল টু রো এল বাই, কি উপর, কিসের উপর নির্ভর করে না, কিসের উপর? তো প্রবাহের উপর নির্ভর করে। এখানে আই বলতে কোনো আর্টিকেল আছে নাই, আই বলতে কোনো অ্যালফাবেট নাই, সুতরাং এখানে এটার উপর নির্ভর করে না। এরপরটা আসো, এটা আদর্শ ব্যাটারির অভ্যন্তরীণ রোধ কত? 0। আদর্শ ব্যাটারির অভ্যন্তরীণ কোনো রোধ নাই, সুতরাং এখানের মানটা হবে কত? 0। এটার মানটা হবে স্যার 0। এটি তারের দৈর্ঘ্য দ্বিগুণ করা হলে, কমন সেন্স, দৈর্ঘ্য দ্বিগুণ করছো, দেখো আর ইকুয়াল টু আমাদের এল বাই এ। তো দেখো আর সমানুপাতিক এল, এল কে যতটুকু বাড়াবে আর ততটুকু বাড়বে, কমন সেন্স এটাই তো বলে, তাই না? তাহলে একটি তারের দৈর্ঘ্য দ্বিগুণ করা হইলে রোধ কি হবে? রোধ হবে দ্বিগুণ, রোধ হবে দ্বিগুণ। কথা বুঝতে পারছো? রোধ হবে দ্বিগুণ। এরপরে আসো, পরে কি বলা হয়েছে? পরে হচ্ছে যে অ্যাভোমিটারের অপর নাম কি? অ্যাভোমিটারের অপর নাম হচ্ছে মাল্টিমিটার। ওকে, অ্যাভোমিটারের অপর নাম হচ্ছে, মানে অ্যাভোমিটারের অপর নাম আমরা ব্যবহার করি হচ্ছে মাল্টিমিটার। ওকে, মাল্টিমিটার, এটাকে আমরা মাল্টিমিটার বলবো। তো ওভারঅল কথাবার্তা বলতে গেলে আমাদের পরমাণুর মডেল তো একটু আগে আলোচনা করেই দিয়েছিলাম, একদম শেষ স্লাইডে চলে যাই, ঠিক আছে? তো এটা হচ্ছে আমরা আমাদের এই যে বর্তমান যে আমরা যেটা নিয়ে আলোচনা করছি যে বইটা থেকে, সেটা হচ্ছে তোমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি সহায়িকা আর কি, এখান থেকে আমরা আলোচনা করছি সব কিছু। তো এখান থেকে কথাবার্তা বলি যে সবাইকে ধন্যবাদ যারা যারা ক্লাসে উপস্থিত ছিল, যারা যারা ক্লাসটা পাওনি তাদের জন্য রিকোয়েস্ট থাকবে, এই ক্লাসটা রেকর্ডেড যেহেতু আছে থেকে যাবে, এটাকে খুব ভালো করে দেখে নিবা। ওকে, আর তোমরা অবশ্যই মাথায় রাখবা ক্লাস করার ক্ষেত্রে যে জিনিসটা গুরুত্ব দিয়ে রাখবা সেটা হচ্ছে ক্লাসটা বোঝার ট্রাই করবা, স্যার কীভাবে বুঝাইতেছে, কোন টপিকটা বুঝাইতেছে সেটাকে একটু ফোকাস করবা। আমরা তো তোমাদের কাছে বইগুলোকে দিয়েই দিছি, তোমাদের কাছে বইগুলো আছে, যারা যারা বইগুলো কিনে ফেলছো, আর যারা কিনো তারা অবশ্যই কিনে ফেলবা, কারণ এখান থেকে আমরা প্রতিনিয়ত ফ্রি কোর্স যারা মানে করতেছো, বইটা কিনলে তোমাদের জন্য সুবিধা হবে আর কি, খুব সহজে। ঠিক আছে, তো তোমরা এই বিষয়গুলো একটু দেখবা, একটু তোমরা এই মোমেন্টামে একটু তোমরা এফোর্ট দাও, একটু পরিশ্রম করো, এগুলো তোমাদের জীবনের জন্য গুরুত্বপূর্ণ। কথা বুঝতে পারছো? যে যত বেশি পরিশ্রমী হবে তার জন্য মানে চান্স পাওয়াটা খুব সোজা হবে। মাথায় রাখবে অ্যাডমিশন টেস্টে মেধাবী বলতে কোনো শব্দ নাই, ঠিক আছে? অ্যাডমিশন টেস্টের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে তোমাকে পরিশ্রমী হইতে হবে। তুমি যত বেশি পরিশ্রম করবে তত বেশি তোমার চান্সকে তুমি খুব কাছ থেকে দেখতে পারবা, তুমি খুব খুব দ্রুত তুমি চান্সের কাছাকাছি চলে যাবে আর কি। তোমার এমন মোমেন্ট সৃষ্টি হবে যে পড়তে পড়তে পড়াশোনা করতে করতে এমন একটা মোমেন্ট হবে যে তুমি বুঝবা যে না, আমি এখন কিছু একটা করবো, আমার পক্ষে চান্স পাওয়া পসিবল। ঠিক আছে, হতাশ হওয়া যাবে না, লাইফে ভালো কিছু করতে হবে, বেটার কিছু করতে হবে আর কি। সবার জন্য শুভকামনা রইল, আমার জন্য দোয়া করবা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।